হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়ান জিকে থেকে। লুসিয়ান থেকে তোমাদের যে চ্যাপ্টার অনুযায়ী হিস্ট্রির ক্লাস করাচ্ছি তারই আজকে তোমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্যপন্থী পর্যায়টা করাবো, মডারেট ফেজটা। 1885 থেকে 1905 সাল পর্যন্ত যে মডারেট ফেজটা ছিল, অর্থাৎ মধ্যবর্তী পর্যায়টা ফ্রিডম স্ট্রাগলের, সেইটা তোমাদের আজকে করাবো। এর আগের দিন তোমাদের ফ্রিডম স্ট্রাগলের ফার্স্ট পার্টটা করিয়েছিলাম। তোমাদের যে ক্লাসগুলো আমি চ্যাপ্টার অনুযায়ী করাচ্ছি, তোমাদের লুসিয়েন্টের ডেসক্রিপটিভ যে বইটা আছে সেই বইটা থেকে এবং অবজেক্টিভ জেনারেল নলেজ যে লুসিয়েন্টের বইটা আছে তারও কোশ্চেনগুলোকে তোমাদের কভার করাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী। তো ক্লাসগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। গভর্নমেন্টের যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য তোমাদের এই লুসিয়েন্ট বইটা কিন্তু তোমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। তাই এই বইটা তোমাদের বাংলাতে তোমাদের আমি করিয়ে দিচ্ছি এবং সাথে ইংরাজিগুলো রেখেছি, যাতে তোমাদের প্র্যাকটিস করতে এবং পড়তে যাতে কোনো রকম প্রবলেম না হয়। ওকে, চলো তাহলে শুরু করি আজকে স্বাধীনতা সংগ্রাম ও মধ্যপন্থী পর্যায়ে, যেটা আজকে তোমাদের ক্লাস করাবো। ওকে, তোমাদের একটা কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি এখানে, যে চ্যাপ্টারগুলো অলরেডি আমি কভার করে চলে এসেছি। যারা আগে ক্লাসগুলো করোনি অবশ্যই ক্লাসগুলো করে নিও। তোমাদের 19খানা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট, আজকে 20 নম্বর চ্যাপ্টার করাচ্ছি। ওকে, আগের দিন তোমাদের আমি ফ্রিডম স্ট্রাগলের ফার্স্ট পার্টটা করেছিলাম। তোমাদের আমি বলেও ছিলাম আগের দিন যে ফ্রিডম স্ট্রাগলটা 4টে পার্টে তোমাদের আমি করাবো, কেননা লুসিয়ান তোমাদের 4টে পার্টেই ভাগ করছে। ফার্স্ট পার্টটা হচ্ছে ফ্রিডম স্ট্রাগলের রিভল্ট অফ দ্য 1857, অর্থাৎ 1857 সালে যে মহাবিদ্রোহটা ছিল সেটা ফ্রিডম স্ট্রাগলের ফার্স্ট পার্টে রয়েছে। আর ফ্রিডম স্ট্রাগলের সেকেন্ড পার্টে, অর্থাৎ আজকে যেটা করা মধ্যপন্থী পর্যায়টা, ওকে, যেটা মডারেট ফেজ বলা হচ্ছে। ওকে, 1885 থেকে 1905 পর্যন্ত। নেক্সট দিনকে তোমাদের ফ্রিডম স্ট্রাগলেরই চলবে, সেটা হচ্ছে চরমপন্থী পর্যায়টা চলবে। আর একটা পার্ট থাকবে ফ্রিডম স্ট্রাগলের, যেটা হচ্ছে তোমার গান্ধী যুগ। ওকে, তাহলে তোমাদের ফ্রিডম স্ট্রাগলের 4টে পার্টে কভার করাবো। ওকে, তাই এটা কিন্তু লুসিয়েন্টের স্ট্রাকচার অনুযায়ী তোমাদের সিলেবাসটাকে আমি কভার করাচ্ছি এবং লুসিয়েন্টের ইনফরমেশনগুলো যা আছে তোমাদের ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দু জায়গা থেকেই তোমাদের আমি পুরোপুরি করাচ্ছি। সাথে যে টপিকগুলো লুসিয়েন্ট কভার করেনি, এক্সট্রা টপিক যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সেই টপিকগুলো কিন্তু আমি তোমাদের কভার করে দিচ্ছি। তাই ক্লাসটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, যারা আগে ক্লাসগুলো করেছো তারা জানো, বা যারা করোনি ক্লাসটা করে দেখো, তারপর তোমরা এক্সাম দিতে যাও, দেখো কতটা প্রশ্ন তোমাদের এখান থেকে কমন আসে, সেটা তোমরা এক্সাম দিতে যেয়ে বুঝতে পারবে। ওকে, চলো তাহলে আমরা শুরু করে নিই 20 নম্বর চ্যাপ্টারটা, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের মধ্যপন্থী পর্যায়টা। দেখো, প্রথমেই জেনে নিতে হবে এই যে মধ্যপন্থী পর্যায়টা এলো কেন, বা কত সাল থেকে কত সাল পর্যন্ত মধ্যপন্থী পর্যায়টা রয়েছে, অর্থাৎ মডারেট ফেজটা। এটা আমরা জানলাম যে 1885 থেকে 1905 সাল পর্যন্ত মধ্যবর্তী পর্যায়টা রয়েছে। ভারতে যে জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ বা উদ্ভবটা হলো কেন, সেটাই এই চ্যাপ্টারের মূল লক্ষ্য এবং সেটা নিয়ে আমরা এগোবো। তাহলে সেটা আমাদের জেনে নিতে হবে যে 19 শতকে ভারতে যে জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ বা উদ্ভবটা হচ্ছে, সেটা কিসের কারণে। এই জাতীয়তাবাদ হলো এমন এক রাজনৈতিক মতবাদ যা জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে কিন্তু সাহায্য করে। ওকে, তা 19 শতকের একবারে দ্বিতীয়ার্ধে বা শেষের দিকে ভারতের জাতীয়তাবাদী সচেতনতার যে প্রসার ঘটেছিল, যে উদ্ভবটা ঘটেছিল, এবং শুরু হয় ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগঠিত জাতীয় আন্দোলনের মাধ্যমে। ভারতের নানা স্থানে গড়ে ওঠা যে রাজনৈতিক যে সভা বা সমিতিগুলো ছিল, তার মাধ্যমে জাতীয় আন্দোলনের কিন্তু সূত্রপাতটা ঘটছে। ওকে, যেটা 1885 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে গিয়ে 1905 সালে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার প্রশ্ন আসছে যে প্রাথমিক সময়কালে কারা এখানে ইনভলভ ছিল, যুক্ত ছিল কারা। দাদাভাই নৌরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি, দেওয়াচা, এনারা তিনজনে কিন্তু মেন হচ্ছে উদ্যোক্তা ছিল। আরও অন্য ব্যক্তি ছিলেন, কিন্তু এনারা হচ্ছে প্রধান উদ্যোক্তা। এই নেতারা তিনজন মিলেই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের আধিপত্য কিন্তু বিস্তার করেছিল ব্যাপকভাবে, এটা তোমাদের জেনে রাখতে হবে। আর এই নেতারা উদারনীতি এবং মধ্যপন্থী রাজনীতির আদর্শে কিন্তু বিশ্বাসী ছিল। এক্সামে প্রশ্ন আসে যে মধ্যপন্থী বিশ্বাসী কারা ছিলেন। ওকে, নেক্সট দিন আমরা চরমপন্থীটা করব, তখন তোমাদের আমি চরমপন্থীটা ডিটেলসে বোঝাবো। আজকে যেহেতু মধ্যপন্থীর চ্যাপ্টারটা আমি করাচ্ছি, তাই এখানে আমরা মধ্যপন্থী সম্পর্কে ডিটেলসে জানবো। তা মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাসী কারা কারা ছিলেন, তাহলে দাদাভাই নৌরোজি, WC ব্যানার্জি মানে উমেশচন্দ্র ব্যানার্জি, দেওয়াচা প্রমুখ। এছাড়াও কিন্তু আরও ব্যক্তি ছিল, তাদের নামগুলো আমরা পরবর্তীতে আরও জানবো আমরা ক্লাস করতে করতে। ওকে, তাহলে বোঝা গেল, তাহলে এরা কিন্তু মধ্যপন্থীর মধ্যে পড়ছে। তাহলে বেসিক স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারলে। এইটা কিন্তু তোমাদের লুসিয়েন্টে কিন্তু দেয়া নেই। আমি তোমাদের একটা ইন্ট্রোডাকশান দিলাম যে 19 শতকে ভারতের জাতীয় চেতনার যে উন্মেষটা ঘটছে, সেটা কি করে এলো বা তার ঘটার কারণটা কি, সেটা তোমাদের আমি বললাম। এবার আমরা চলে যাব আরেকটু ইনফরমেশানে। এই যে মধ্যপন্থীদের লক্ষ্য বা দাবি তো একটা ছিল,
যে এই যে মধ্যপন্থী যে নেতারা ছিল তাদের তো একটা কিছু লক্ষ্য নিয়ে বা দাবি নিয়ে তারা এগিয়েছিল, তাদের লক্ষ্য বা দাবিটা কী ছিল এইগুলো আমরা একটু জেনে নেব। কেন এখান থেকে এক্সামে প্রশ্ন আসে বা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মতো এক্সামগুলো যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এগুলো জানাটা খুবই দরকার। এইটাও তোমাদের লুসিয়েন্টে নেই, এখানটাও তোমাদের আমি এক্সট্রা হিসাবে দিয়ে রেখেছি, কেন ইম্পর্টেন্ট তোমাদের সেটা জেনে রাখাটা দরকার। দেখো মধ্যপন্থীর যে লক্ষ্য বা দাবি কিন্তু একটা ছিল না, অনেকগুলো দাবি ছিল, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট তোমাদের দাবি বা লক্ষ্য তোমাদের আমি তুলে ধরেছি। দেখো জনসাধারণের যে শিক্ষা বা জনমত যে সাংগঠনিক করা, জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, যে জনগণ বুঝতে পারবে তাদের অধিকারটা কি, তাদের শিক্ষাটা কতটা দরকার, তবে তারা দেশের সঙ্গে কাজ করতে পারবে এবং দেশের বৈশিষ্ট্যগুলো জানতে পারবে এবং তারা সমাজে সামনের দিকে এগিয়ে যাবে। তাই শিক্ষার একটা প্রয়োজন আছে, জনসাধারণকে সেই অধিকারটা বোঝাতে হবে, সেই সম্পর্কে কিন্তু এই মধ্যপন্থীরা কিন্তু দাবিটা এনেছিল। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কার্যনির্বাহী পরিষদে এবং লন্ডনে ভারতীয় কাউন্সিলে ভারতীয়রা প্রতিনিধিত্ব করার যাতে ক্ষমতা পায় এই দাবিটাও তারা তুলেছিল। শুধুমাত্র তাদের ব্যক্তি অর্থাৎ ইংরেজদের ব্যক্তিগণেরাই সেখানে কৃতিত্ব পাবে, ভারতীয়রা পাবে না, এই আশাটা বন্ধ করতে চেয়েছিল এই মধ্যপন্থীরা, তাদের দাবি তুলেছিল এই বিষয় নিয়ে। আইন পরিষদের সংস্কার করতে হবে, আইন পরিষদগুলো ভারতীয়দের কোনো স্থান ছিল না, সেখানে ভারতীয়দের স্থান দিতে হবে এবং ভারতীয়দের কথার মান রাখতে হবে, এই বিষয়ে আইন পরিষদের সংস্কার করতে হবে। এইগুলো কিন্তু মধ্যপন্থীদের একটা মেন দাবির মধ্যে পড়ে। আরও আছে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে কিন্তু পৃথক করা হয়েছিল, এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তাছাড়া ভূমি রাজস্ব কর সেগুলোকে কমিয়ে দিতে হবে। তোমাদের আগের ক্লাস আমি বলেছিলাম 1857 সালে বিদ্রোহের সময় কী হারে ভূমি রাজস্ব কর বেড়ে গিয়েছিল এবং কতগুলো পরিমাণে ভূমি রাজস্ব কর চাপানো হয়েছিল, সেটা তোমাদের আমি আগের ক্লাসে করিয়েছি। যারা আগের ক্লাসটা করোনি ওখানটা করে নাও, তোমরা বুঝতে পারবে। আর কৃষকদের প্রতি যে নিপীড়ন অত্যাচার সেটাও কী হারে বেড়ে গিয়েছিল, সেইগুলোকে কমাতে হবে, অবসান করতে হবে, হ্রাস করতে হবে, এই নিয়ে কিন্তু দাবি তুলেছিল এই মধ্যপন্থীরা। এছাড়া 1892 সালের পর স্লোগান উত্থাপন করেছিল প্রতিনিধিত্ব ছাড়া কোনো কর দেয়া যাবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড। সেনাবাহিনীর উপর খরচ কমাতে হবে, এটাও তাদের দাবি ছিল একটা। চিনির উপর এবং লবণের উপর যে শুল্কগুলো ছিল, ট্যাক্সগুলো, সেগুলোকে কী করতে হবে, কমাতে হবে। এবং এছাড়া ভারতীয়দের প্রশাসনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। ওকে, প্রশাসন যে বিভাগগুলো ছিল সেখানে ভারতীয়দের কোনো স্থান ছিল না, একদম ছিল না তা না, স্থান ছিল, কিন্তু তাদেরকে একদম নিচু পোস্টে রাখা হতো, এমনকি তাদেরকে কোনো প্রমোশনও দেওয়া হতো না। ওকে, তাদেরকে সেই জায়গা থেকে প্রমোশন দেওয়া বা সেই জায়গায় তাদেরকে ইনভলভ করা, সেইগুলো কিন্তু তোমাদের দাবি তুলেছিল এই মধ্যপন্থীরা। এবং ইংল্যান্ডের সাথে ভারতের যে আইসিএস পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হওয়ার একটা দাবি এই মধ্যপন্থীরা তুলেছিল, যেটাকে এখন তোমরা সিভিল সার্ভিস এক্সাম বলে তোমরা জানো। ওকে, এবার দেখো নেক্সট হচ্ছে তোমাদের বাক ও মত প্রকাশের স্বাধীনতা, এইটা থাকতে হবে। তোমার মনের বক্তব্য তুমি প্রকাশ করতে পারবে না, তুমি প্রকাশ করলে ওদের যদি সেটা বিরুদ্ধে লাগে তাহলে তোমার উপর শাস্তি দিত। তাহলে এই জিনিসগুলো বন্ধ করতে হবে, তোমার কথা বলার অধিকার, তোমার মত প্রকাশ করার অধিকার বা স্বাধীনতা তোমার থাকতে হবে, এই দাবিটা কিন্তু এরা তুলেছিল। এবং সমিতি গঠনের স্বাধীনতা, এই দাবি কিন্তু মধ্যপন্থীরা তুলেছিল। এছাড়া ভারতে যে আধুনিক পুঁজিবাদী শিল্পের যে বিকাশ তারও দাবি তুলেছিল। ব্রিটিশদের সাথে ভারতের অর্থনৈতিক যে নিষ্কাশনের যে অবসান তারও দাবি তুলেছিল। 1878 সালে যে অস্ত্র আইন সেটাকেও বাতিল করেছিল এই মধ্যপন্থীরা। এবং ভারতীয়দের শিক্ষায় ব্যয় যে বাড়ছে সেটারও দাবি তুলেছিল এই মধ্যপন্থীরা। তাই এই সব বিষয়গুলো কিন্তু দাবি তুলেছিল মধ্যপন্থীদের, একটা লক্ষ্য ছিল বা দাবি ছিল, এই নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল। 19 শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনার উন্মেষটা আস্তে আস্তে উদ্ভবটা কিন্তু এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছিল। তাই এই দাবিগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এবার আমরা চলে যাব একদম ডাইরেক্ট, যে কংগ্রেসের আগে গুরুত্বপূর্ণ অনেকগুলো সংগঠন ছিল। কংগ্রেসের বলতে কোনটা না, ভারতীয় যে জাতীয় কংগ্রেসের কথা বলা হচ্ছে। ভারতীয় যে জাতীয় কংগ্রেস ছিল সেই জাতীয় কংগ্রেস গঠনের আগেও কিন্তু কিছু সংগঠন হয়েছে, তো সেই সংগঠনগুলো তোমাদের জানতে হবে, সেই অর্গানাইজেশনের নাম, সেটা কোন স্থানে ছিল, কোন কোন বছরে সেটা এস্টাবলিশ হয়েছিল এবং তার ফাউন্ডার কারা কারা ছিল। এই চারটা তোমরা লুসিয়েন্টে পেয়ে যাবে ডেসক্রিপটিভ বইতে। ওকে, এর আগে তোমাদের যেটুকু ইনফরমেশন দিলাম সেটা তোমাদের এক্সাম ওরিয়েন্টেড লুসিয়েন্টের নেই। আমার মনে হলো যে এইগুলো দেওয়া তোমাদের উচিত। তোমাদের একটা চ্যাপ্টার যখন কভার করছো একদম ডিটেলসে কভার করো, যাতে একটা ক্লাস তোমরা যদি সম্পূর্ণ করো তাহলে তোমাদের অন্য জায়গায় আর তোমাদের নোট কালেক্ট করতে হবে না, একটা জায়গার মধ্যে সমস্ত ইনফরমেশানটা তোমরা যাতে পেয়ে যাও। ওকে, আমি একদম তোমাদের ডাব্লিউবিসিএস ইউপিএসসিকে টার্গেট করেই তোমাদের ক্লাসগুলো করাচ্ছি একদম জিস্ট হিসাবে, যাতে তোমাদের দ্বিতীয়বার অন্য কোথাও ক্লাসটা যাতে করতে না হয়। তোমরা যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নাও না কেন, একবার তোমরা এই যদি চ্যাপ্টার অনুযায়ী ক্লাসগুলো করে নাও তোমাদের একদম কভার হয়ে যাবে। ওকে,
চলো তাহলে আমরা দেখে নেই কংগ্রেসের আগে যে গুরুত্বপূর্ণ সংগঠনগুলো ছিল সেই সংগঠনগুলো কটা ছিল। 11টা সংগঠন হয়েছিল। ওকে, প্রথমেই যেটা ছিল তোমাদের ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, যেটা কলকাতায় স্থাপন হয়েছিল 1837-এ, দ্বারকনাথ ঠাকুর করেছিল। নেক্সট হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হবে ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, যেটা লন্ডনে হয়েছিল 1839-এ, উইলিয়াম অ্যাডাম করেছিল। এর নেক্সট হচ্ছে তোমার ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেটা কলকাতায় 1851 স্থাপন হয়েছিল, দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিল। মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, যেটা মাদ্রাজে স্থাপন হয়েছিল 1852, CY মুলাদিয়ার স্থাপন করেছিল। বম্বে অ্যাসোসিয়েশন খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে, বোম্বেতে হয়েছিল 1852-তে, জগন্নাথ শঙ্কর শেঠ স্থাপন করেছিল এই বম্বে অ্যাসোসিয়েশন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেটা লন্ডনে স্থাপন হয়েছিল 1866-তে, দাদাভাই নৌরোজি করেছিল। নেক্সট হচ্ছে পুনা সর্বজনিক সভা, যেটা পুনাতে হয়েছিল 1870-এ, এটা স্থাপন করেছিল 3 জন মিলে, SH চিপলুঙ্কর, GV যোশী আর MG রানাডে। এনারা 3 জন মিলেই পুনা যে সর্বজনিক সভা এটা 1870-এ স্থাপন করেছিল। নেক্সট হচ্ছে ইন্ডিয়া সোসাইটি, লন্ডনে হয়েছিল 1872-এ, আনন্দমোহন বসু করেছিল, ইম্পর্টেন্ট। ইন্ডিয়া লিগ, তোমরা নামটা শুনেছো, এটা কলকাতায় 1875-এ স্থাপন করা হয়েছিল, শিশির কুমার ঘোষ করেছিল ইন্ডিয়া লিগ স্থাপন। নেক্সট হচ্ছে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেটা কলকাতায় স্থাপন হয়েছিল 1876-এ, সুরেন্দ্রনাথ যে ব্যানার্জি যিনি ছিলেন, এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, ব্যানার্জি হবে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু এনারা দুজনে মিলে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্থাপন করেছিল। ওকে, আর ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, যেটা কলকাতায় স্থাপন হয়েছিল 1833-এ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটাও স্পেলিং একটু মিস্টেক আছে, ব্যানার্জি এবং আনন্দমোহন বসু এনারা দুজনে মিলে কিন্তু করেছিল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আর ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স, একই ব্যক্তি করেছিলেন। নেক্সট হচ্ছে তোমার মাদ্রাস মহাজন সভা, এটা মাদ্রাজে হয়েছিল 1884-তে, এখানে 4 জন ব্যক্তি মিলে এটা স্থাপন করেছিল, P রাঙ্গাইয়া নাইডু, V রাঘব-চারি, আনন্দ চার্লু আর GS আইয়ের। এনারা 4 জন মিলে মাদ্রাস মহাজন সভাটা 1884-তে গঠন করলো। আর বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, যেটা বোম্বেতে 1885-তে গঠন হলো, যেটা ফিরোজ শাহ মেহতা, KT তাইলাং এবং বদরুদ্দিন তৈয়বজি, এনারা 3 জন মিলেই বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনটা 1885-তে গঠন করছে। এবার 85-র পর থেকে আমরা জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো শুরু হচ্ছে, প্রথম দ্বিতীয় তৃতীয় করে, কেননা ফার্স্ট অধিবেশন জাতীয় কংগ্রেসের 1885 থেকে শুরু হয়েছে, এটা আমরা সকলেই জানি। এটা তোমাদের আমি করাবো অধিবেশনগুলো কি করে হচ্ছে। তার আগে এটা তোমাদের জানতে হলো যে কংগ্রেসের যে জাতীয় কংগ্রেস যে অধিবেশনটা ছিল তার আগে কি কি সংগঠনগুলো ছিল, এই কটা সংগঠন তার আগে গঠন হয়েছিল। ওকে, তা এইটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব তোমাদের লুসিয়েন্ট অনুযায়ী যে বর্ণনাটা দিচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটা বোম্বেতে যে 1885-তে A.O. হিউম মানে অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সম্পর্কে একটা ইনফরমেশন আছে, সেটা একটু দেখে নাও। এবার আমরা জাতীয় কংগ্রেসের দিকে যাচ্ছি, এটা কিন্তু স্থাপন হবে 1885-তে। ওকে, এবার এইটা সম্পর্কে একটু ইনফরমেশন তোমরা জানো। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন 1884 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম, আর যেটাকে শর্টে বলা হয় এনাকে A.O. হিউম, ওকে, একজন ইংরেজ এবং একজন অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারী ছিল। মানে অ্যালান অক্টাভিয়ান হিউমের কথা বলা হচ্ছে, ইনি একজন ইংরেজ ছিলেন এবং একাধারে অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীও কিন্তু তিনি ছিলেন। বিভিন্ন জাতীয় নেতাদের সাথে মিলে গঠিত হয়েছিল 1885 সালের ডিসেম্বরে পুনেতে একটা সম্মেলন আহ্বান জানানো হয়েছিল, পুনেতে ডিসেম্বর মাসে, যে একটা সম্মেলন হোক। এটা কে প্রথম উদ্যোক্তা নিয়েছিল? A.O. হিউম মানে অ্যালান অক্টাভিয়ান হিউম 1885-তে। ওকে, তাই যদি প্রশ্ন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোক্তা কে বা জাতীয় কংগ্রেস কে স্থাপন করেন, তাহলে কিন্তু আনসার হবে A.O. হিউম মানে অ্যালান অক্টাভিয়ান হিউম। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট তোমাদের আর একটা ইনফরমেশান দেবো, এই যে সম্মেলনটা যে ডাকা হলো 1885-তে ডিসেম্বরে পুনেতে, এই সম্মেলনটি সমস্ত ভারতীয় নেতাদের সর্বসম্মত সমর্থন পেয়েছিল, কিন্তু সমস্ত ভারতীয়রা কিন্তু এতে সমর্থন করেছিল যে হ্যাঁ অধিবেশনটা হওয়া দরকার আছে। কিন্তু বিশেষ করে একটা কারণ ছিল, পুনেতে কলেরার প্রাদুর্ভাব সেই সময়তেই দেখা গিয়েছিল। পুনেতে আহ্বানটা ডাকা হয়েছিল এই কংগ্রেসের যে অধিবেশনটা হবে, কিন্তু এই অধিবেশনটা বিফলে যাচ্ছিল কিসের কারণে? না, পুনেতে কলেরার সেই সময় প্রাদুর্ভাব হয়। আর সেই কারণে সেই পুনে থেকে ওটাকে স্থানান্তর করে নিয়ে আসা হলো কোথায়? অধিবেশনটাকে বোম্বেতে। এই জিনিসটা তোমাদের কিন্তু জানতে হবে। প্রথম যে অধিবেশন হওয়ার কথা ছিল 1885-তে, তার ঘটনা হচ্ছে এটা। ওকে, আরও নেতারা যারা ছিল ভারতীয় জাতীয় ইউনিয়নের নাম পরিবর্তন করে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাখার সিদ্ধান্ত নিয়েছিল। দেখো, প্রথমে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস নামটা কিন্তু গঠন হলো না। প্রথমে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে INC মানে ভারতীয় জাতীয় কংগ্রেস, এটা কিন্তু প্রথমে নাম ছিল না। প্রথমে কি নামে ডাকা হতো এটাকে? ভারতীয় জাতীয় ইউনিয়ন। ভারতীয় জাতীয় ইউনিয়ন এইটাকে পরবর্তীতে নামটা চেঞ্জ করে ভারতীয় জাতীয় কংগ্রেস করা হলো, কেননা অনেকেই মতামত দিয়েছিল যে এই নামটা চেঞ্জ করে ভারতীয় জাতীয় কংগ্রেস রাখা হোক। তাহলে আশা করি ক্লিয়ার হলো। তাহলে প্রথমে কিন্তু জাতীয় কংগ্রেস নামটা একেবারে গঠন হয়নি, প্রথমে জাতীয় ইউনিয়ন ছিল, ভারতীয় জাতীয় ইউনিয়ন।
ওকে, সেটা পরবর্তীতে নাম পরিবর্তন করে ভারতীয় জাতীয় কংগ্রেস করা হলো। ক্লিয়ার হলো বিষয়টা। নেক্সট আমরা আরেকটা ইনফরমেশন জানবো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশনটা হলো তাহলে সেটা কোথায় হলো? বোম্বেতে হলো। পুনেতে কলেরার কারণে কিন্তু সেখানে করা সম্ভব হয়নি, সেটাকে চেঞ্জ করে স্থানটা পরিবর্তন করে বোম্বেতে নিয়ে আসা হলো। তাই বোম্বেতে যেহেতু অধিবেশনটা হলো, তাই আমরা প্রথম অধিবেশন কিন্তু বোম্বেতেই জানবো। সেখানে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ বলে একটা জায়গা আছে, সেই কলেজে কলকাতার প্রবীণ আইনজীবী উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে এই প্রথম অধিবেশনটা 1885-তে অনুষ্ঠিত হলো। আশা করি ক্লিয়ার হয়। এখান থেকে কিন্তু একদম ডাইরেক্ট প্রশ্ন প্রত্যেকটা এক্সামে আসে। প্রথম অধিবেশন কবে হয়েছিল, সেখানে সভাপতি কে ছিলেন, কোথায় অ্যাকচুয়াল হয়েছিল, জায়গার নামটা জানতে চায়। ওকে, এবার অনেকের মধ্যে প্রশ্ন আসবে যে 1885-তে তোমার এই অনুষ্ঠানটা হলো, সেটা অ্যাকচুয়াল ডেটটা কত? অনেকে জানার এটা প্রয়োজন আছে, কেন অনেকে এটা জানতে চায়। লুসিয়ানটা তোমাদের এটা ছিল না, তাই তোমাদের আমি বলে দিচ্ছি 28 থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত। ওকে, 28 থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই অধিবেশনটা চলেছিল, প্রথম অধিবেশনটা জাতীয় কংগ্রেস 1885-তে যেটা হয়েছিল। এটাও তোমরা নোট করে নেবে, এটা তোমাদের কাজে লাগতে পারে। এবার এই যে অধিবেশনটা, প্রথম অধিবেশন আসছে, দ্বিতীয় অধিবেশন আসছে, এই অধিবেশনগুলোর লিস্ট একদম পরপর তোমাদের কিন্তু লুসিয়ানটা দেয়া নেই, জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো আমি তোমাদের সেই লিস্টটাও করে দিয়েছি এই ক্লাসের ভেতরেই। ওকে, এবার দেখে নাও লুসিয়ানটা আরও কিছু ইনফরমেশান দিয়ে রেখেছে প্রথম অধিবেশন সম্পর্কে। এতে মানে প্রথম যে অধিবেশনটা হচ্ছিল 1885-তে, এতে সারা ভারত থেকে 72 জন প্রতিনিধি কিন্তু উপস্থিত ছিলেন এই প্রথম অধিবেশনে। এটা একটা বড় কথা এবং এটা ইম্পর্টেন্ট, তোমাদের অবশ্যই এটা জানতে হবে। 1885 সাল থেকে আইএনসি মানে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতি বছর কিন্তু মিলিত হতে থাকলো। মানে 1885 থেকে শুরু হলো, এবার 86, 87, 88 এরকম করে প্রত্যেক বছর কিন্তু একটা করে সভা ডাকা হবে। ওকে, এর কারণে মধ্যবিত্ত ভারতীয়দের মধ্যে দ্রুত কিন্তু ছড়িয়ে পড়বে এই অধিবেশনটা, এই আশা কিন্তু তারা করেছিল। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ আইএনসির ভিত্তির সাথে ভারতীয় স্বাধীনতার সংগ্রাম কিন্তু একটা ছোট, দ্বিধাগ্রস্ত এবং হালকা কিন্তু সংগঠিত পদ্ধতিতে শুরু হয়েছিল। আর একটু ইনফরমেশান জানো, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম 2 দশকে ইতিহাসে মধ্যপন্থী দাবি এবং ব্রিটিশ ন্যায় বিচার ও উদারতার প্রতি কিন্তু আস্থার বোধ হিসাবে বর্ণনা করা হয়েছে। কেন না, মধ্যপন্থীরাই কিন্তু এই দাবিটা তুলেছিল এবং সেখান থেকেই যেহেতু উদ্ভবটা হচ্ছে, তাই মধ্যপন্থীদের দাবি, তাদের যে ন্যায় বিচার, তাদের উদারতা, তাদের প্রতি যে আস্থা, এই বোধ কিন্তু বর্ণনা করা হয়েছে। অবশ্যই সেটাই থাকবে। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতা অর্জনের জন্য আক্রমণাত্মক না হওয়া, হিংসাত্মক না হওয়া। তারা ঠান্ডা মাথায় না যুদ্ধ করে তাদেরকে বুঝিয়ে উচিত জিনিসটাকে দেখিয়ে চোখে আঙুল দিয়ে সেখান থেকে স্বাধীনতা অর্জন করার লক্ষ্যই এই মধ্যপন্থীরা নিয়েছিল। আশা করি ক্লিয়ার হলো। তারা কোনো রকম যুদ্ধে যেতে চাইছিল না, শান্তিভাবে করতে চাইছিল। এর ফলে 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল যে অ্যাক্ট, সেটা কিন্তু হয়েছিল। এখান থেকেও প্রশ্ন আসে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে হয়েছিল? 1892-তে, যা কিছু সদস্যকে পরোক্ষভাবে ভারতীয়দের দ্বারা কিন্তু নির্বাচিত করার অনুমতি দেওয়া হয়েছিল। ডাইরেক্ট কিন্তু নির্বাচন করা হবে না, তোমার সেখানে কি করা হবে, পরোক্ষভাবে কিন্তু নির্বাচন করার অনুমতি কিন্তু দেওয়া হয়েছিল সদস্যকে, কিন্তু সরকারি সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ণ কিন্তু সেখানে রাখা হয়েছিল। বোঝা যাচ্ছে? এই ইনফরমেশানগুলো লুসিয়ানটা তোমাদের আছে, এগুলো তোমাদের আমি করালাম বাংলায়। পাশে তোমাদের ইংলিশ টার্মটাও দিয়ে রেখেছি, ইংলিশটা দরকার, তারা অবশ্যই এখান থেকে তোমরা কভার করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই, তোমরা 2 জায়গা থেকে কিন্তু কভার করে দিতে পারবে। ওকে, নেক্সট চলো আর একটু ইনফরমেশান আমরা দেখব। এবার তোমাদের একটু আগে যখন বলছিলাম শুরুর সময় যে মধ্যপন্থী নেতারা কি শুধু দাদাভাই নৌরোজি, অ্যালান অক্টাভিয়ান হিউম এনারাই কি ছিল? না, এনারা ছাড়াও অনেকে ছিল। আর কারা কারা ছিল সেটা এই মধ্যপন্থী নেতাদের নামগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, এইটা তোমাদের মুখস্থ করতে হবে। তোমাদের নর্মালি যে কোনো এক্সামে দাদাভাই নৌরোজি, অ্যালান অক্টাভিয়ান হিউম, তারপরে হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি, বৈরুদ্দিন তয়াবজি, এইগুলো থেকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এইগুলো থেকে প্রশ্ন এসে থাকে। কিন্তু তোমরা যদি একটু হায়ার লেভেলে এক্সামগুলো দিতে যাও, গ্র্যাজুয়েশন লেভেলে, তখন দেখবে তোমরা শুধু ওইগুলো থেকে না, আরও যে নামগুলো আছে সেখান থেকেও তোমাদের দিচ্ছে। মানে বলে দেয়, 4টে অপশান দিয়ে বলবে এদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যপন্থী পর্যায়ে ছিলেন না, আবার বলবে কোনটা ছিলেন। তাই এই রকম ধরনের প্রশ্নগুলো আনসার দিতে গেলে তোমাদের এই মধ্যপন্থী নেতা কারা ছিলেন এই নামটা তোমাদের জানতে হবে। দেখে নাও, দাদাভাই নৌরোজি, A.O. হিউম মানে অ্যালান অক্টাভিয়ান হিউম, বদরুদ্দিন তয়েবজি, M.G. রানাডে, W.C. ব্যানার্জি, এনার হচ্ছে পুরো নাম হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি শঙ্কর নায়ার, মদন মোহন মালভিয়া, V.S. শ্রীনিবাস শাস্ত্রী, তেজ বাহাদুর সাপ্রু, গোপাল কৃষ্ণ গোখলে, আনন্দমোহন বসু, ই দীনেশ ওয়াচা, রাসবিহারী ঘোষ, মদনলাল ঘোষ, পি আনন্দ চাল্লু, C.Y. চিন্তামণি, R.C. দত্ত, S. সুব্রমণ্যম আইয়ার, K.T. তাইলাং, মধুসূদন দাস,
ওকে, রহিমতুল্লাহ সাহানি, এতগুলো ব্যক্তি হচ্ছে মধ্যপন্থী নেতার মধ্যে গুরুত্বপূর্ণ হিসাবে ছিল। তো এই কটার নাম তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে কারা মধ্যপন্থী হিসাবে ছিল। তাহলে বোঝা গেল। এবার আমরা চলে যাব হচ্ছে তোমাদের আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে যে মতামত যে ছিল, বিভিন্ন রকম ব্যক্তি বিভিন্ন রকম মতামত দিয়েছে। তা সেই মতামতগুলো লুসিয়েন্টে তোমাদের রয়েছে। দেখো, লর্ড ডাফরিন যে সমসাময়িক যে ভাইসরয় যে ছিল, লর্ড ডাফরিন যখন জাতীয় কংগ্রেস অনুষ্ঠান হচ্ছে তখন সেই সময় ভাইসরয় কে ছিলেন, এরকম ধরনের প্রশ্ন দেখবে এক্সামে দেখা যায়। লর্ড ডাফরিন ছিল, সালটাও তোমাদের আমি উল্লেখ করে দিয়েছি। 1884 থেকে 1888 পর্যন্ত লর্ড ডাফরিন হচ্ছে ছিল ভারতের ভাইসরয় সেই সময়। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এবার প্রশ্ন উঠে আসছে যে তার মতামতটা কী ছিল। দেখো, আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুধুমাত্র একটি মাইক্রোস্কোপিক সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে। এই উক্তিটা কে করেছিল? লর্ড ডাফরিন করেছিল। এবার দেখো লর্ড কার্জন কি উক্তি করেছিল। দেখো, কংগ্রেস তার পতনের দিকে ধাবিত হচ্ছে এবং ভারতে থাকাকালীন আমরা একটি মহান উচ্চাকাঙ্ক্ষা হলো এটিকে একটি শান্তিপূর্ণ মৃত্যুতে সহায়তা করা। এই মতামতটা দিয়েছিল লর্ড কার্জন। নেক্সট আরেকটা দেখে নাও, চরমপন্থী নেতা একজন ছিলেন অরবিন্দ ঘোষ। ইনি কি মতামত দিয়েছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি ভিক্ষা প্রতিষ্ঠান। ওকে, আইএনসি ইজ এ বেগিং ইনস্টিটিউট। চরমপন্থী নেতা বালগঙ্গাধর তিলক ইনি কি মতামত দিয়েছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভিক্ষা করা এবং অধিকার দাবি করার মধ্যে পার্থক্য করা উচিত। বোঝা যাচ্ছে। নেক্সট আমরা দেখে নেব আরেকজন চরমপন্থী নেতা বিপিন চন্দ্র পাল। ইনি কি বলেছিলেন? আইএনসি বাবেলস নিয়ে খেলছে, আইএনসি প্লেইং উইথ বাবেলস। ওকে, বাবেলস বলতে যে জলের যে বুদবুদটা হয় না, ওইটাকে বলা হচ্ছে বাবেলস। ওকে, তাহলে কারা কি মতামতটা দিয়েছিল তোমরা জানলে। 5টা মতামত তোমাদের লুসিয়েন্টে ছিল, তোমাদের সেটা আমি কভার করলাম। এগুলো ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু প্রশ্ন আসে। এবার আমরা চলে যাব জাতীয় কংগ্রেসের আগে যে সভাগুলো বা সংগঠনগুলো হয়েছিল সেটা আমরা প্রথমেই লুসিয়েন্টে যেটা ছিল আমরা পড়ে এলাম। এবার হচ্ছে গঠন হচ্ছে যে 1885 থেকে তাহলে জাতীয় কংগ্রেসের কী অধিবেশনগুলো শুরু হচ্ছে, যেটা অ্যালান অক্টাভিয়ান হিউম, দাদাভাই নৌরোজি এবং দীনেশ এডুলোচি ওয়াচা এনারা 3জন মিলে যে তৈরি করলো 28শে ডিসেম্বর 1885 সালে প্রতিষ্ঠিত হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। সেই অধিবেশনগুলো আমরা পরপর জানবো। ওকে, সেটা কোন বছর হয়েছিল, কোথায় হয়েছিল, সেখানে রাষ্ট্রপতি অর্থাৎ সভাপতি কে ছিল এবং তাদের গুরুত্বগুলো কী ছিল, গুরুত্বগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে বোঝা যাচ্ছে আমরা 1885-তে গঠন হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। আশা করি ক্লিয়ার হলো। এখান থেকে ফার্স্ট অধিবেশন কিন্তু শুরু হচ্ছে 1885 থেকে। বোম্বেতে হচ্ছে, যেটা হচ্ছে তোমার গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। ওকে, এটা সভাপতি ছিলেন WC ব্যানার্জি, মানে উমেশ চন্দ্র হচ্ছে ব্যানার্জি সভাপতি ছিলেন এই প্রথম অধিবেশনে। এই যে প্রথম অধিবেশনটা হলো, একটু আগে আমরা পড়ে এলাম যে 72 জন প্রতিনিধি নিয়ে কিন্তু এখানে অনুষ্ঠানটা হয়েছিল। 28 থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানটা চলেছিল। 28শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল, 30শে ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশনটা চলেছিল। তোমাদের লুসিয়েন্টে কিন্তু এই জাতীয় কংগ্রেসের অধিবেশনের চার্টটা কিন্তু দেয়া নেই, আমি তোমাদের এটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে যোগ করে দিয়েছি। আর তোমরা জানো, যারা প্রিভিয়াস ইয়ার দেখেছো, অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছ বা যারা নতুন দেবে বলে তাদেরকে আমি বলে রাখছি, এখান থেকে মাস্ট তোমাদের প্রত্যেকটা এক্সামে প্রশ্ন আসে। প্রশ্ন কীভাবে আসে না, প্রথম অধিবেশন কবে হয়েছিল জাতীয় কংগ্রেসের, কোথায় হয়েছিল, সভাপতি কে ছিল, তার গুরুত্ব কী ছিল, ডাইরেক্ট প্রশ্ন তুলে দেয়। তাই এরকম প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। তাই এইটা করার জন্য তোমাদের এই অধিবেশনের চার্টটা তোমাদের জেনে রাখাটা খুব দরকার আছে। ওকে, তাই তোমাদের আমি চার্টটা কভার করে দিয়েছি। এই চার্টটা তোমরা অবশ্যই মুখস্থ করবে, তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন এখান থেকে থাকবেই। ওকে, চলো আমরা নেক্সট চলে যাব। 1885-তে প্রথম অধিবেশন হলো, তাহলে দ্বিতীয় অধিবেশন কবে হচ্ছে? 1886-তে। সেটা কোথায় হচ্ছে? কলকাতাতে। দাদাভাই নৌরোজি সেখানে সভাপতি ছিলেন। এবার সেখানে গুরুত্বটা কী ছিল? ন্যাশনাল কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স এই দুটো কিন্তু এই সময় কিন্তু করা হয়েছিল। এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। দ্বিতীয় অধিবেশনের কথা বলছি। আর একটা জিনিস জেনে রাখবে, দ্বিতীয় অধিবেশনে সর্বপ্রথম ব্রিটিশ শাসনের সমালোচনাও কিন্তু করা হয়েছিল। এই 1886 সালে দাদাভাই নৌরোজি যে অধিবেশনে সভাপতি করেছিলেন, কলকাতাতে যেটা হয়েছিল। ওকে, এটাও কিন্তু জেনে রাখবে, ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা 3 নম্বর দেখব, মানে 1887 সালে যেটা হয়েছে সেটা মাদ্রাজে হয়েছিল। সৈয়দ বদরুদ্দিন তয়েবজি ইনি কিন্তু ছিলেন 1887 সালের জাতীয় কংগ্রেস অধিবেশনের সভাপতি। এখানে জেনে রাখবে, অন্যান্য জাতীয় নেতৃত্ববৃন্দের সাথে হাত মেলাতে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছিল এই তৃতীয় অধিবেশন অর্থাৎ 1887 সালের অধিবেশনে। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, প্রথম মুসলিম সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেসের কে ছিল? কে ছিল? সৈয়দ বদরুদ্দিন তয়েবজি। ইনি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এখান থেকে প্রশ্ন আসে এইভাবে। এবার নেক্সট আমরা 4 নম্বর অধিবেশনটা দেখব, 1888 সালে যেটা হয়েছিল এলাহাবাদে। যেখানে কে ছিল সভাপতি? জর্জ উইল ছিল হচ্ছে সভাপতি। এখানে এবার একটা ইম্পর্টেন্ট, প্রথম ইংরেজ রাষ্ট্রপতি হিসাবে ইনি কিন্তু জর্জ উইল ছিল। প্রশ্ন এইভাবে আসে যে প্রথম ইংরেজ রাষ্ট্রপতি হিসাবে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে ছিল? জর্জ উইল। তাহলে প্রথম মুসলিম সভাপতি কে ছিল? বদরুদ্দিন তয়েবজি। প্রথম ইংরেজ রাষ্ট্রপতি বা সভাপতি কে ছিল? জর্জ উইল।
ওকে, তিনি এলাহাবাদ অধিবেশনে ছিলেন 1888-তে। বোঝা গেল। এবার দেখো আমরা 5 নম্বর অধিবেশনটা দেখবো 1889 যেটা হলো পরের বছর বোম্বেতে। ওকে, স্যার উইলিয়াম ওয়েডারবার্ন হচ্ছে করেছিল। এখানে বিশেষ কোনো গুরুত্ব নেই, এখানে একটুখানি তোমাদের ট্রিক্স দিয়ে রাখবো যারা সবটা মুখস্থ করতে চাইছো না, যে প্রত্যেকটা কি মুখস্থ করতে হবে 1885 থেকে একদম শেষ পর্যন্ত যা হয়েছিল। দেখো সবগুলো মুখস্থ করার দরকার হয় না, যেগুলো দেখবে পাশে গুরুত্ব বলে আমি লিখে দিয়েছি এইগুলো তোমাদের অবশ্যই করতে হবে। এছাড়া যেগুলোর গুরুত্ব নেই, মানে যেগুলো এখানে ব্ল্যাঙ্ক করেছি, মানে যেগুলোর গুরুত্বটা ছিল না, সেইগুলো তোমাদের জাস্ট দেখে রাখবে, এতটাও কিন্তু ইম্পর্টেন্ট নয়। কিন্তু তোমরা যদি একটু হায়ার লেভেলের এক্সাম দাও, মানে বিসিএস দিচ্ছ তোমরা বা ইউপিএসসি দিচ্ছ, তখন কিন্তু তোমাদের সবগুলোই জানতে হবে। প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ডাইরেক্ট তুলে দেয়, এমনকি নর্মাল এক্সামে কিছু ট্রিকি কোশ্চেন আছে। ধরো বলে দেবে যে ডব্লিউসি ব্যানার্জি মানে উমেশচন্দ্র ব্যানার্জি কতবার জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করেছেন, এরকম ধরনের প্রশ্ন দেখবে এসে থাকে। এবার সেইগুলো খুব ট্রিকি, মানে সেগুলো একটু ট্রিক্সে, মানে সেগুলো তোমরা ওরকম 2-4টে প্রশ্ন আছে, সেইগুলো যদি তোমাদের জেনে নাও তাহলে কিন্তু তোমাদের মুখস্থ না করলেও চলবে। সেই প্রশ্নগুলি মুখস্থ করে রেখে দিলে যে এইগুলো এরা না 3বার করে হয়েছে, আমি সেগুলো তোমাদের আমি রেখেছি, প্রশ্নে আসে, সেগুলো প্রিভিয়াস ইয়ারে যখন এসেছে আমি তোমাদের কালেক্ট করা আছে, তোমাদের আমি আজকের ক্লাসেই তোমাদের আমি করাবো, যখন লুসিয়েন্টের অবজেক্টিভ কোশ্চেনগুলো করাবো, ওইগুলো তোমরা যদি করে নাও তাহলে এইগুলো মুখস্থ করারও সব দরকার নেই। কিন্তু যেগুলোর পাশে গুরুত্ব লেখা আছে এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে, এগুলো কোনো ছাড় দিলে হবে না। তাহলে এরকম করে তোমাদের দেখো পরপর আমি দিয়ে রেখেছি 1890, 91, 92, 93 এরকম করে চলছে। এগুলো দেখবে, যেমন 1893 এটা ইম্পর্টেন্ট, লাহোর অধিবেশনে দাদাভাই নৌরোজি যেটা করেছিল। চলো পরবর্তী আমরা আরেকটা স্লাইডে আমরা দেখে নেব পরবর্তী 94 সাল থেকে। 94 সালে তোমার হয়েছিল মাদ্রাজে আলফ্রেড ওয়েব করেছিল, এরকম করে 95, 96তে দেখা হয়েছিল কলকাতা অধিবেশন, রহিমতুল্লাহ সাহানি খুব ইম্পর্টেন্ট, প্রথমবার গাইলেন ভারতীয় গান বন্দে মাতরম। প্রশ্ন আসে বন্দে মাতরম গান জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? কলকাতা অধিবেশন। সেটা কত সালে? 1896। সালটা তোমাদের মনে রাখতে হবে, কলকাতায় অনেকবার অধিবেশন হয়েছে। ওকে, তাই 1896 সালের অধিবেশনে কলকাতায় যেটা হয়েছিল সেখানে বন্দে মাতরম গান প্রথম গাওয়া হয়েছিল। কে সভাপতি ছিলেন? রহিমতুল্লাহ সাহানি ছিলেন। নেক্সট এরকম করে 97, 98 এগুলো তোমরা জানবে, তোমাদের আমি বললাম বিষয়টা, এরকম করে চললো। এবার 1905-এ দেখো, এটা ইম্পর্টেন্ট, বেনারসে হয়েছিল গোপাল কৃষ্ণ গোখলে যেটা করেছিল, বঙ্গভঙ্গের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল এই অধিবেশনে। নেক্সট হচ্ছে 1906 যেটা হলো কলকাতা অধিবেশন, দাদাভাই নৌরোজি যেখানে সভাপতিত্ব করছেন। স্বরাজ শব্দটি সর্বপ্রথম উল্লেখ করা হয়, বারবার এক্সামে প্রশ্ন আসে, স্বরাজ কথাটি প্রথম উল্লেখ করা হয়েছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? 1906-এর কলকাতা অধিবেশনে, সেখানে সভাপতি ছিলেন কে? দাদাভাই নৌরোজি। নেক্সট হচ্ছে 1907 সুরাট অধিবেশন, যেটা রাসবিহারী ঘোষ হচ্ছে যেখানে তোমার সভাপতি ছিলেন। এইখানে কিন্তু ইম্পর্টেন্ট এই সুরাট অধিবেশনটা, কেন বারবার প্রশ্ন আসে, এই যে নরমপন্থী আর মধ্যপন্থী, মানে নরমপন্থী আর চরমপন্থী, এই দুটো ভাগে বিভক্ত হয়েছিল কোন অধিবেশনে? এই সুরাট অধিবেশনে 1907-এ, যেখানে রাসবিহারী ঘোষ হচ্ছে তোমার সভাপতি ছিল। আশা করি ক্লিয়ার হয়েছে, এখান থেকে দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ারে অনেক প্রশ্ন পাবে। আর একটা প্রশ্ন আছে 1908-এ, যেটা মাদ্রাজে হয়েছিল, রাসবিহারী ঘোষই করেছিল, আগের অধিবেশন অব্যাহত রাখা হয়েছিল। ওকে, 1908-এ। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব। 1908-এর পর থেকে দেখো 1909 যেটা লাহোরে হয়েছিল, মদন মোহন মালব্য করেছিল, ভারতীয় কাউন্সিল আইন 1909-এ প্রকাশ হয়েছিল, এখান থেকেও প্রশ্ন দেয়। এবার 1910-এ এলাহাবাদে হচ্ছে, 1911-তে কলকাতায় হচ্ছে, বিশ নারায়ণ ধর করেছিল 1911-তে, প্রথম জনগণ মন হচ্ছে গাওয়া হয়েছিল এই 1911-র কলকাতা অধিবেশনে। এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে, তাই এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। বিশান নারায়ণ ধর আবার অনেকে বলে থাকে এই বিশ নারায়ণ ধরকে। ওকে, এই প্রথম জনগণ যে সঙ্গীত সেটা কিন্তু গাওয়া হয়েছিল এই 1911 কলকাতা অধিবেশনে। এবার অনেকে এখানে কনফিউজ হয়ে যায়, যে কি কনফিউজটা হয় না, প্রথম জনগণ সঙ্গীত গাওয়া হয়েছিল কবে, এইটা থেকে কনফিউজ হয়। আর একটা হচ্ছে তোমার বন্দে মাতরম গানটি কবে গাওয়া হয়েছিল, দুটোই কিন্তু কলকাতা অধিবেশন, ওই জন্য কনফিউজড হয়। ওই জন্য আমি বললাম যে কলকাতা অধিবেশনে যেটা 1896 যেটা হয়েছিল, একটু আগে আমরা পড়ে এলাম, রহিমতুল্লাহ সাহানি যেখানে সভাপতি ছিল, সেখানে বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল প্রথম। আর এইটা হচ্ছে তোমার 1911-তে যেটা হচ্ছে কলকাতা অধিবেশন, এটা 1911-তে। ওকে, যেটা হচ্ছে জনগণ গাওয়া হয়েছিল। তাই দুটো জায়গা কিন্তু কনফিউজ করলে হবে না, ওই জন্য আমাদের সাল ডেট অনুযায়ী মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট এবার 1912, 13, 14 এইভাবে চলছে। এবার দেখো 1916টা ইম্পর্টেন্ট, অম্বিকাচরণ মজুমদার হচ্ছে এখানে সভাপতিত্ব করেছেন লখনৌ অধিবেশনে 1916-তে। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মুসলিম লীগের সাথে যৌথ অধিবেশনে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার নেক্সট একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বলছি, 1917টা কলকাতা অধিবেশন, অ্যানি বেসান্ত হচ্ছে এখানে সভাপতি ছিলেন। এবার কেন অ্যানি বেসান্ত ইম্পর্টেন্ট দেখো, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে আইএনসির প্রথম মহিলা প্রেসিডেন্ট, বারবার এক্সামে দেখবে স্ট্র্যাটেজিকের মধ্যে প্রশ্ন আসে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট বা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। এবার এই জায়গাতেও কনফিউজ আছে অনেকের মধ্যে, আমি কনফিউজটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। যখন প্রশ্ন আসবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বা মহিলা প্রেসিডেন্ট কে ছিল,
তখন তোমরা ডাইরেক্ট আনসার করবে অ্যানি বেসান্ত। ওকে, এই অ্যানি বেসান্ত কিন্তু ভারতীয় ছিল না। কি ছিল না? ইনি ভারতীয় নয়, ইনি ইংরেজদের তরফ থেকে ছিলেন অ্যানি বেসান্ত। ওকে, ইনি হচ্ছে কলকাতা অধিবেশন 1917-তে হচ্ছে তোমার বসেছিল। এবার প্রশ্নটা যদি আসে, এই জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সেটা হবে সরোজিনী নাইডু, যেটা কানপুর অধিবেশনে 1925-এ ছিল। আমরা পরের স্লাইডে পড়বো। তাহলে বোঝা যাচ্ছে প্রশ্ন এই দু জায়গা থেকেই আসে এক্সামে। প্রশ্নটা দেখে আনসার করতে হবে যে প্রথম মহিলা প্রেসিডেন্ট বললে অ্যানি বেসান্ত হবে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে। যদি তার ভেতর ভারতীয় কথাটা যুক্ত করে দেয় তাহলে কিন্তু আর প্রথমে অ্যানি বেসান্ত আনসারটা আসবে না, তখন কিন্তু চলে যাবে সোজা আনসারটা সরোজিনী নাইডুর কাছে। কেননা সরোজিনী নাইডুই হচ্ছে প্রথম মহিলা হিসেবে ভারতীয় হিসেবে ছিলেন, আর ইংরেজ হিসাবে ছিলেন হচ্ছে অ্যানি বেসান্ত। তাহলে প্রশ্ন কিন্তু বুঝে তোমাদের আনসার করতে, এই কনফিউজ জায়গাগুলো তোমাদের আমি ক্লিয়ার করছি, এগুলো তোমরা একটু বুঝে আনসার করতে হবে। নেক্সট হচ্ছে 1918-তে বোম্বে এবং দিল্লিতে দু জায়গাতেই হয়েছিল। বোম্বেতে করেছিল সৈয়দ ইসান ইমান এবং হচ্ছে দিল্লিতে করেছিল মদন মোহন মালব্য। ওকে, এবার নেক্সট হচ্ছে 1919-এ অমৃতসরে যেটা হয়েছিল মতিলাল নেহরু করেছিল, ইম্পর্টেন্ট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যে তীব্র নিন্দা করা হয়েছিল এই কংগ্রেসের অধিবেশনে। ওকে, 1919-এ যেটা ঘটনাটা ঘটলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এবার 1920, 21 এইভাবে চলছে। এবার নেক্সট স্লাইডে আমরা চলে যাব। 1922-এ গয়াতে হয়েছিল CR দাস, 23-এ হয়েছিল হচ্ছে তোমার কাকিনাডে, 1924-এ হয়েছিল বেলগাঁওতে MK গান্ধী। ওকে, গান্ধী করেছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট 1924-এরটা। ওকে, এটাও কিন্তু তোমাদের জেনে রাখবে। প্রথম ও শেষবারের মতো গান্ধীজি কংগ্রেসের সভাপতি হয় এই বেলগাঁও অধিবেশনে, মানে গান্ধীজি একবারই হয়েছিল, এটাই প্রথম এটাই শেষ, গান্ধীজি আর হয়নি। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় যে প্রথম এবং শেষবারের মতো গান্ধীজি কংগ্রেসের সভাপতি হয়েছিল কত সালে? এটা হচ্ছে 1924 সালে। কোন অধিবেশনে? বেলগাঁও অধিবেশনে। ওকে, এটাও কিন্তু জেনে রাখবে। এবার নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট 1925টা কানপুরে যেটা হয়েছিল সরোজিনী নাইডু, একটু আগে তোমাদের যেটা বললাম, প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রপতি বা মহিলা সভাপতি হিসাবে জাতীয় কংগ্রেসে কে ছিল? সরোজিনী নাইডু ছিল। তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা, ভারতীয় কথাটা উল্লেখ করলে তখন কিন্তু সরোজিনী নাইডু করবে, আর যদি বলে যে প্রথম মহিলা সভাপতি কে ছিল জাতীয় কংগ্রেসে তখন অ্যানি বেসান্ত করবে। আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। এরকম করে 26, 27, 28-এ দেখো কলকাতা অধিবেশনে মতিলাল নেহরু করেছিল, গঠিত হয়েছিল সর্বভারতীয় যুব কংগ্রেস, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট হচ্ছে 1929-এ হয়েছিল লাহোর। ওকে, জওহরলাল নেহরু যেখানে করেছিল, খুব ইম্পর্টেন্ট এটা। এখানে দেখো অনেকগুলো জিনিস জানতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এখানে বিভিন্নভাবে প্রশ্ন আসে। এই অধিবেশনে পূর্ণ স্বরাজের রেজুলেশন করা হয়েছিল, পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। বারবার প্রশ্ন দেয় যে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? এটা হচ্ছে লাহোর অধিবেশনে 1929-এর। ওকে, জওহরলাল নেহরু যেখানে সভাপতিত্ব করেছিলেন। পূর্ণ স্বাধীনতার জন্য আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে, এই দাবিও কিন্তু এই জওহরলাল নেহরুর সময় কিন্তু লাহোর অধিবেশনে তুলে ধরা হয়েছিল। এছাড়াও আর একটা ইনফরমেশন তোমাদের এখানে দিতে আমি ভুলে গেছি, এটা নোট করে নাও। রাভি নদীর তীরে এই অধিবেশনটা অনুষ্ঠান হয়েছিল। কোন নদীর তীরে? রাভি নদীর তীরে। ওকে, এটা জেনে রাখবে। এই লাহোর অধিবেশন জওহরলাল নেহরু যেটা করেছিল রাভি নদীর তীরে এই অনুষ্ঠানটা হয়েছিল। কেন বলছি এটা? প্রিভিয়াস ইয়ার আমি প্রশ্ন আসতে দেখেছি যে কোন নদীর তীরে তোমার লাহোর অধিবেশন 1929 হয়েছিল। রাভি নদীর তীরে জওহরলাল নেহরু যেখানে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট হচ্ছে 1930-এ কোনো সেশন কিন্তু হয়নি, এটাও কিন্তু জেনে রাখবে। 1931-এ করাচিতে হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট, বল্লভভাই প্যাটেল করেছিল। ওকে, বল্লভভাই প্যাটেল হচ্ছে করাচি অধিবেশনটা করেছিল 1931-এ, যেখানে হচ্ছে মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক যে অগ্রগতি সেই সংক্রান্ত কিন্তু রেজুলেশন পাস করা হয়েছিল এই অধিবেশনে। খুব ইম্পর্টেন্ট কিন্তু 1931-এরটা, ভারতীয়দের জন্য মৌলিক অধিকার যে প্রস্তাব সেটা কিন্তু পেশ করা হয়েছিল। ডাইরেক্ট প্রশ্ন আসে যে ভারতীয়দের জন্য মৌলিক অধিকার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? এটা হচ্ছে তোমার করাচি অধিবেশনে 1931-এ, যেখানে তোমার সভাপতিত্ব ছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, গান্ধী আরোইন চুক্তির অনুমোদনও করা হয়েছিল এই হচ্ছে অধিবেশনে। গান্ধীর যে দ্বিতীয় রাউন্ড যে টেবিল কনফারেন্স ছিল, মানে গান্ধীজির যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেটা বলে থাকি আমরা, তারও হচ্ছে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হচ্ছে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করা হয়েছিল একে। তাহলে বোঝা যাচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট এই করাচি অধিবেশনটা। নেক্সট আমরা চলে যাব হচ্ছে তোমার 34 হয়েছিল হচ্ছে বোম্বেতে রাজেন্দ্র প্রসাদ যেটা করেছিল। 37-এ লখনৌ হয়েছিল, জওহরলাল নেহরু করেছিল। তোমার 36-এ হয়েছিল যেটা ফৈজপুরে, সেখানেও জওহরলাল নেহরু করেছিল। এখানে দেখো প্রথম গ্রামীণ অধিবেশন এবং প্রথম অধিবেশনে গ্রামে অনুষ্ঠিত হবে, এই ধারণাটা প্রথম হচ্ছে এই ফৈজপুর অধিবেশনে আসে জওহরলাল নেহরুর অধিবেশনে। 1938-এ হরিপুরা কংগ্রেস অধিবেশন যেটা সুভাষচন্দ্র বসু করেছিল, খুব ইম্পর্টেন্ট। সুভাষচন্দ্র বসু দুবার বসেছিল, একবার 1938-এ, একবার হচ্ছে 1939-এ। 1939-এটা ত্রিপুরীতে আর 1938-এটা হরিপুরাতে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু সুভাষচন্দ্র বসু বসছে।
সুভাষচন্দ্র বসু প্রথম যেটায় বসলো 1938-এ, নেহরুর অধীনে জাতীয় পরিকল্পনা কমিটি কিন্তু গঠিত হলো এই 1938-এ, মানে দক্ষিণপন্থীদের পরাজয় কিন্তু ঘটলো এবার যখন সুভাষচন্দ্র বসু বসলো 1938-এ। এবার নেক্সট হচ্ছে তোমার ত্রিপুরীতে যখন বসছে, বোস নির্বাচিত, মানে তোমার সুভাষচন্দ্র বসু নির্বাচিত হয়েছিল। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে বুঝবে যে পট্টবী সীতারামাইয়াকে সমর্থন করছে গান্ধীজি, আর অন্যজনরা সমর্থন করছে হচ্ছে সুভাষচন্দ্র বসুকে। তাহলে দুজন তো সভাপতি হতে পারে না, একজনই হতে পারবে। তাই জন্য কি করলো, এই পট্টবী সীতারামাইয়াকে সমর্থন করার কারণে সুভাষচন্দ্র বসু বললো তাহলে আমি পদত্যাগ করে দিচ্ছি, কিন্তু না, পরবর্তীতে দেখা গেল যে ইনি পদত্যাগ করলেন না, এনাকেই হচ্ছে তোমার সুভাষচন্দ্র বসুকেই 1939-এ সভাপতি করা হলো। কে তোমাকে পরাজিত করে দিল কাকে? তাহলে অন্যান্য দলেরা হচ্ছে পট্টবী সীতারামাইয়াকে। গান্ধীজি একা সাপোর্ট করেছিল, কিন্তু অন্যান্য ব্যক্তিরা সাপোর্ট করেনি, সুভাষচন্দ্র বসু সহ। ওকে, বোঝা গেল? তাই সুভাষচন্দ্র বসুই কিন্তু তোমার এখানে সভাপতিত্ব করছে। কিন্তু সুভাষচন্দ্র বসু যখন পদত্যাগ করে দেবে বলেছিল, তখন সেই সময় নিয়োগ করা হয়েছিল রাজেন্দ্র প্রসাদকে। ওকে, বোঝা গেল বিষয়টা? তা এবার হচ্ছে আমরা চলে যাবো 1940-এ রামগড় অধিবেশন, যেটা আব্দুল কালাম আজাদ করেছিল, এটাও ইম্পর্টেন্ট। দেখো এবার তোমাদের যে কথাটা বলবো 1946-এরটা, 1946-এ মিরাট অধিবেশন হয়েছিল, আচার্য কৃপালিনী করেছিল, জে.বি. কৃপালিনী যেটাকে আমরা বলে থাকি, মিরাটে 1946-এ। স্বাধীনতার আগে শেষ অধিবেশন, খুব ইম্পর্টেন্ট। স্বাধীনতা হয়েছিল 1947-এ 15ই আগস্ট। তা স্বাধীনতার আগে 1946-এর শেষ অধিবেশন জাতীয় কংগ্রেসের এইটাই ছিল, যেটা মিরাটে হয়েছিল 1946-এ, জে.বি. কৃপালিনী করেছিল। তোমরা যদি এই পর্যন্ত করো তাতেও তোমাদের ইন্ডিয়ান জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো কমপ্লিট হয়ে যায়। মানে মেনলি তোমাদের বইয়েতে দেখবে এই জায়গা পর্যন্তই কভার করা আছে, এরপর কোনো বইতেই কভার করা খুব বেশি নেই, খুব কম বইতেই তোমরা পাবে এর পরবর্তী কভারটা। ওকে, 1946-এ তাহলে স্বাধীনতার আগে পর্যন্ত অধিবেশনটা হলো। এই স্বাধীনতার আগে পর্যন্ত যখন হচ্ছে, ভারতের স্বাধীনতা পাওয়ার পূর্ব পর্যন্ত সভাপতি হিসেবে নির্বাচিত কিন্তু এই জে.বি. কৃপালিনী বা আচার্য কৃপালিনী কিন্তু ছিল। এরপর যখন 1946-এ বা 1947-এ স্বাধীনতা পেলো এই জায়গাটা, তারপর হচ্ছে 1948-এও কিন্তু অধিবেশন হয়েছে। ওকে, অধিবেশনটা কিন্তু বন্ধ হয়ে যায়নি জাতীয় কংগ্রেসের, কতদিন পর্যন্ত চলেছে? 1965 পর্যন্ত কিন্তু চলেছে জাতীয় কংগ্রেসের অধিবেশন। এই জায়গাটা কিন্তু বুঝে রাখবে, মুখস্থ না করলেও কিন্তু এটা তোমাদের জেনে রাখতে হবে। 1965 পর্যন্ত কিন্তু চলেছে, 1946-এ শেষ হয়ে যায়নি। ওকে, এবার 1948-এ জয়পুরে হয়ে পট্টবী সীতারামাইয়া করেছে, স্বাধীনতার পর প্রথম হচ্ছে অধিবেশন। তাহলে দেখো প্রশ্ন আসতে পারে, কেন আমি দিয়ে রেখেছি যে স্বাধীনতার আগের অধিবেশনটা হচ্ছে মিরাটে হয়েছিল, জে.বি. কৃপালিনী করলো, কিন্তু যদি প্রশ্ন আসে যে স্বাধীনতার পর প্রথম অধিবেশন কোনটা, তখন হবে 1948 সালে, যেটা জয়পুরে হয়েছিল, পট্টবী সীতারামাইয়া করেছিল। এরপর 1950-এ হয়েছে, 51 হয়েছে, এরকম পরপর চলতে রয়েছে। ওকে, এই 1950 সালে নাসিকে যেটা হয়েছে, পুরুষোত্তম দাস ট্যান্ডন করেছিল, 1951 সালে পদত্যাগ করে নেহরু রাষ্ট্রপতি হচ্ছে এই জায়গাটায়। ওকে, তো এই জায়গাটা কিন্তু জেনে রাখতে হবে, এরকম করে পরপর চলতে থাকছে। লাস্ট তোমাদের হয়েছে 1965-তে দুর্গাপুরে, যেটা হয়েছিল, কে কামরাজ করেছিল, কে কামরাজ বলে একজন ছিলেন, ইনি হচ্ছেন এই সভাপতিত্ব করেছিলেন দুর্গাপুরে 1965। এটাই হচ্ছে তোমার শেষ অধিবেশন ছিল জাতীয় কংগ্রেসে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা 1965-তে লাস্ট হয়েছিল, কিন্তু তোমরা 1946 বা 48 পর্যন্ত তোমাদের জানলেই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কভার হয়ে যাবে। ওকে, বোঝা গেল? তাহলে এতগুলো তোমাদের জাতীয় কংগ্রেসের অধিবেশন সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে দিলাম, কেন দিলাম, এগুলো থেকে প্রশ্ন আসে, তোমাদের জানাটা দরকার, অবশ্যই বোঝা গেল। এবার আমরা চলে যাব হচ্ছে লুসিয়েন্টের যে অবজেক্টিভ যে বইটা ছিল, তোমাদের আমি বললাম ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দুটোই করাবো। ডেসক্রিপটিভ ধারণাগুলো দিলাম, যেগুলো তোমাদের লুসিয়েন্ট কভার করেনি ডেসক্রিপটিভে, সেগুলো আমি তোমাদের করে দিলাম। এবার আমরা চলে আসবো লুসিয়েন্টের অবজেক্টিভ যে বইটা আছে, সেই বইয়ে যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে লুসিয়েন্টের, চলো সেগুলো দেখে নেওয়া যায়। প্রথম প্রশ্ন বলছে, দাদাভাই নৌরোজির মতে স্বরাজ মানে কি? 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? সম্পূর্ণ স্বাধীনতা, স্বরাজ মানে স্বশাসন যেটাকে সেলফ গভর্নমেন্ট বলছে, অপশান সি বলছে অর্থনৈতিক স্বাধীনতা, অপশান ডি বলছে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট মানে রাজনৈতিক স্বাধীনতা। তাহলে দাদাভাই নৌরোজির মতে স্বরাজ মানে কি? এটা হচ্ছে স্বশাসন, মানে স্বরাজ যেটাকে বলতে পারো এক কথায়, সেলফ গভর্নমেন্ট। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো, দাদাভাই নৌরোজি ব্রিটিশ শাসনাধীন ভারতীয় দারিদ্র্য এবং অর্থনীতি নিয়ে কোন বইটি লিখেছেন? দাদাভাই নৌরোজি ব্রিটিশ শাসনাধীন ভারতীয় দারিদ্র্য এবং অর্থনীতি নিয়ে তাহলে কোন বইটা লিখেছে? 4টে অপশান আছে, রাইট অ্যান্সার হবে অপশান সি, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে। ভারতের দারিদ্র্য এবং অব্রিটিশ শাসন যেটাকে বলা হয়, এই বইটা তোমার প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া, এটা কিন্তু লিখেছেন কে? দাদাভাই নৌরোজি। ওকে, ক্লিয়ার হলো? এই প্রশ্নটা বারবার এক্সামে আসে। লুসিয়েন্টের যে কটা প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু কভার করাটা দরকার আছে। এমনকি তোমাদের এই কোশ্চেনগুলো করাতে আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন দেবো, যেগুলো লুসিয়েন্টে কিন্তু দেয়া নেই, কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমি সেগুলো কভার করেছি। তাই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ তোমরা করো। ওকে, আরেকটা কথা বলবো, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই এটা লাইক করে শেয়ার করে দিও। তোমাদের জন্য
এত সুন্দরভাবে সাজিয়ে তোমাদের আমি ক্লাসগুলোকে প্রেজেন্ট করাচ্ছি, তোমাদের লাইক এবং শেয়ারটা কিন্তু খুবই প্রয়োজন। অবশ্যই তোমরা একটু লাইক করে শেয়ার করে দিও। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 3 নম্বর, বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল যার মাধ্যমে? তাহলে বঙ্গভঙ্গ হয়েছিল কবে? 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল। এই বঙ্গভঙ্গ যখন রোধ করা হচ্ছে সেটা কিসের মাধ্যমে করা হয়েছিল বলতে হবে। 4টে অপশান আছে, রাইট অ্যান্সার হবে কোনটা? অপশান এ, 1911 সালে দিল্লি দরবারের ঘোষণা, এইটা অনুযায়ী হচ্ছে তোমার বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল। এটা অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এবার এখানে একটা কথা বলি, তাহলে 1905-এ হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল, রোধ করা হয়েছিল 1911-তে। দেখবে প্রশ্ন আসে যে যখন বঙ্গভঙ্গ হয়েছিল অর্থাৎ 1905-এ যে বঙ্গভঙ্গটা হলো, এই বঙ্গভঙ্গ হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন ছিল 1905-এ। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। আর একটা প্রশ্ন আসে, 1911-তে যখন বঙ্গভঙ্গ রোধটা হচ্ছে তখন কে ভারতের হচ্ছে ভাইসরয় রয়েছে? এখান থেকেও প্রশ্ন দেয়। যখন রোধ হচ্ছে 1911-তে তখন কে ছিল? দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ ছিল। ওকে, এটা কিন্তু জেনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে দু জায়গা থেকে। এটা কিন্তু তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম, এগুলো নোট করে নেবে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? শর্টে আবার অনেক সময় এক্সামে আসে EIA, মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিল বলতে হবে। রাইট আনসার হবে দাদাভাই নৌরোজি করেছিল। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এখানে জেনে রাখবে এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 সালে কিন্তু করা হয়েছিল, মানে স্থাপন করা হয়েছিল। এখান থেকেও প্রশ্ন দেয়, এটা এক্সট্রা ইনফরমেশন। লুসিয়েন্ট এই এক্সট্রাগুলো নেই, কিন্তু এক্সট্রাগুলো তোমাদের আমি দিচ্ছি কেন না এক্সামের জন্য ইম্পর্টেন্ট বলে। এগুলো অবশ্যই তোমরা কিন্তু জানবে, এগুলো অ্যাভয়েড করবে না। এবার দেখো 1866 সালে দাদাভাই নৌরোজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, লন্ডনে ভারতীয় এবং অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সহায়তায়। এটা কিন্তু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 5 নম্বর, এখানে একটা দিয়েছে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। 4টে বিবৃতি তোমাদের দেওয়া আছে। প্রথম বিবৃতি বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস লর্ড ডাফরিনের ভাইস রয়্যালিটির সময় প্রতিষ্ঠিত হয়েছিল। 2 নম্বর বিবৃতি বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন WC ব্যানার্জি, মানে উমেশ চন্দ্র ব্যানার্জি। 3 নম্বর বিবৃতি কি বলছে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কলকাতায় নাকি অনুষ্ঠিত হয়েছিল। আর 4 নম্বর বিবৃতি বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কিছু সরকারি কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এবার বলছি উপরের দেওয়া 4টে বিবৃতির মধ্যে সঠিক কোনটা? 1, 2, 3 তিনটেই সঠিক, 3, 4 সঠিক, নাকি 1, 2, 4 সঠিক, নাকি 4টেই সঠিক? তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? অপশান সিতে। অপশান সি কি বলছে 1, 2 and 4 হচ্ছে সঠিক। 1-এ কি বলা আছে? ভারতীয় জাতীয় কংগ্রেস লর্ড ডাফরিনের ভাইস রয়্যালিটির সময় প্রতিষ্ঠিত ছিল, এটা ঠিক। 2 নম্বরটা ঠিক, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল, আমি বারবার পড়িয়ে এলাম একটু আগে, এটা ঠিক। আর কোনটা ঠিক? 4 নম্বরটা ঠিক, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কিছু সরকারি কর্মকর্তা কিন্তু উপস্থিত ছিল। কিন্তু এইটা ঠিক নয়, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল, এটা ঠিক। কোথায় হয়েছিল? অনেকবার বলেছি তোমাদের, এটা হয়েছিল বোম্বেতে 1885-তে। ওকে, তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে তোমরা যদি ডেসক্রিপটিভ জিনিসটা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এই রকম ধরনের প্রশ্নগুলো আনসার করতে খুবই ইজি হবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 6 নম্বর, কোন কংগ্রেসের অধিবেশনে দাদাভাই নৌরোজি ঘোষণা করেছিলেন যে ভারতের রাজনৈতিক প্রচেষ্টার লক্ষ্য ছিল স্বরাজ? মানে ভারতের যে রাজনৈতিক প্রচেষ্টা তার লক্ষ্য নাকি স্বরাজ ছিল। এটা কোন কংগ্রেসের অধিবেশনে দাদাভাই নৌরোজি ঘোষণা করেছিল? তাহলে তোমাদের আমি একটু আগে বলছিলাম যে অধিবেশনগুলো কেন ইম্পর্টেন্ট। তাহলে দেখো এরকম ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, তোমাদের লুসিয়েন্টেই রয়েছে। লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এবং এক্সামে আসতে পারে, ওখান থেকে প্রশ্ন আসছে। ওকে, চলো তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা হবে অপশান ডি রাইট অ্যান্সার, 1906-এর কলকাতা অধিবেশন। ওকে, সালটাও কিন্তু মনে রাখতে হবে, কলকাতায় অনেকবার অধিবেশন হয়েছে। 1906-এর যেটা কলকাতা অধিবেশন ছিল, অপশান ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। 1906-এর কলকাতায় যে দাদাভাই নৌরোজি যে অধিবেশনটা করেছিল সেখানে কি বলেছিল? স্বরাজ কথাটি প্রথম ব্যবহৃত হয়েছিল, মনে পড়ছে? সেইটা হচ্ছে এই অধিবেশনে। বোঝা যাচ্ছে বিষয়টা? এই জন্য দেখো প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড, দেখো যে ডাইরেক্ট এরকমভাবে প্রশ্ন আসে যে স্বরাজ কথাটি উল্লেখ করেছে কোথায়, এরকম না এসে 2021-22-এর ট্রেন্ডিংয়ে চলছে এরকম ধরনের প্রশ্ন যে কংগ্রেসের অধিবেশনে দাদাভাই নৌরোজি ঘোষণা করেছিলেন যে ভারতের রাজনৈতিক প্রচেষ্টার লক্ষ্য ছিল স্বরাজ। তাহলে প্রশ্ন একই, কিন্তু প্রশ্নটা প্যাটার্নটা আলাদা, একটু বুঝে আনসারটা করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 7 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন পুনা থেকে বোম্বেতে স্থানান্তরিত হয়। এটা আমরা প্রথমেই পড়ে এসেছি, মনে পড়ছে? এটি স্থানান্তরিত হয় প্রায় 11টার সময়। এর কারণটা কি ছিল? তাহলে দেখো প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড, যে পুনা থেকে বোম্বেতে স্থানান্তরিত হচ্ছে কংগ্রেসের প্রথম অধিবেশন কটার সময়? প্রায় 11টার সময়। তার কারণটা কি? কারণটার অপশান অনুযায়ী রাইট আনসার হবে অপশান ডি, পুনাতে কলেরার প্রাদুর্ভাব হয়েছিল। পড়েছিলাম তো আমরা প্রথম দিকে, তাই কলেরার প্রাদুর্ভাবের জন্য কিন্তু এই সংগঠনগুলো পুনা থেকে বোম্বেতে স্থানান্তর করে দেওয়া হয়েছিল। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে তোমাদের প্রশ্নগুলো বুঝতে পারছো, তোমাদের আমি ডেসক্রিপটিভটা এমনভাবে কভার করে দিচ্ছি যাতে তোমাদের প্রশ্নগুলো এলেও যাতে কভার হয়ে যায়। ওকে,
চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 8 নম্বর। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে কংগ্রেসের মধ্যপন্থী নেতা হিসেবে বিবেচিত করা হয় বা চিহ্নিত করা হয়? দেখো তোমাদের আমি বলছিলাম যে 4টে অপশান দেবে, দিয়ে বলবে কে মধ্যপন্থী নেতার মধ্যে রয়েছে বা কে নেই। দেখো এরকম ধরনের প্রশ্ন তোমাদের এসেছে, তাই লুসিয়েন্টের যে অবজেক্টিভ প্রশ্নগুলো আছে তোমরা যদি এইগুলোকে কভার করো তাহলেও কিন্তু তোমরা বুঝতে পারবে প্রশ্নের আইডিয়াটা। ওকে, তাহলে এটা রাইট আনসার কোনটা হবে? অপশান এ হয়ে যাবে রাইট আনসার, গোপাল কৃষ্ণ গোখলে হবে রাইট আনসার। ইনি হচ্ছে কংগ্রেসের মধ্যপন্থী নেতা। বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ এরা কিন্তু চরমপন্থী নেতার মধ্যে চলে যাচ্ছে। ওকে, এগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসে 3 বার নির্বাচিত হয়েছিল? তাই এটা রাইট আনসার কী হবে বলো? তাহলে অধিবেশনগুলো তোমাদের আমি পড়িয়ে এসেছি, তাহলে বলো এটা কে হবে? এটা হবে দাদাভাই নৌরোজি 3 বার নির্বাচিত হয়েছে। অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। তোমরা যদি অধিবেশনগুলো ওই যে বললাম যেগুলো গুরুত্ব দেওয়া রয়েছে সেগুলো তোমাদের করতেই হবে, কিন্তু গুরুত্ব ছাড়াগুলো যারা ইউপিএসসি বা তোমাদের ডাব্লিউবিসিএস এর মতো এক্সামগুলো দিচ্ছে তারা অবশ্যই করবে। যারা অন্যান্য এক্সাম দিচ্ছে এই দুটো এক্সাম বাদে তারা কিন্তু ওই পাশে যেগুলো গুরুত্ব লেখা ছিল বলছিলাম সেইগুলো করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর এই রকম ধরনের যে প্রশ্নগুলো আসে সেগুলোর জন্য তো সবগুলো করা দরকার, কিন্তু তোমরা ট্রিকি হিসাবে এটা মনে রাখতে পারো। এই একই অপশান থাকবে এক্সামে, ঠিক আছে, সেম প্রশ্ন থাকে। তোমরা মনে রাখবে যে 3 বার হয়েছিল কে? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি 1886 সালে একবার হয়েছিল কলকাতা অধিবেশনে, 1893 সালে লাহোর অধিবেশনে হয়েছিল, 1906 সালে কলকাতা অধিবেশনে হয়েছিল। 3 বার দায়িত্ব পালন করেছে। তোমাদের এটা আমি এক্সট্রা দিয়ে রেখেছি তোমাদের যাতে এক চান্সে মনে থাকে, এবং সালগুলো থেকেও প্রশ্ন আসতে পারে কোন কোন জায়গায় হয়েছিল। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। এবার দেখো তোমাদের গোপাল কৃষ্ণ গোখলে সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে রাখবো, কেননা এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট। এটা কিন্তু লুসিয়েন্টে তোমাদের দেয়া নেই, তোমাদের এক্সট্রাভাবে দিয়ে রাখছি, কেননা পরীক্ষা প্রশ্ন এখান থেকে আসছে অলরেডি। ওকে, ইনি কিন্তু গান্ধীজির একজন রাজনৈতিক গুরু ছিলেন। প্রশ্ন আসে দেখে প্রিভিয়াস ইয়ার যারা ঘাঁটো তারা কিন্তু অবশ্যই তোমরা দেখে থাকবে যে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন। কংগ্রেসের বারাণসী অধিবেশনে 1905 সালে তিনি সভাপতিত্ব কিন্তু করেছেন। 1950 সালে তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, কত সালে করেছিলেন? ওকে, নেক্সট হচ্ছে 1902 সালে তিনি ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হয়ে লবণ কর কিন্তু কমিয়ে দিয়েছিলেন। লবণের উপর যে ট্যাক্স থাকতো সেই ট্যাক্সটা কিন্তু ইনি গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু দাবি করেছিলেন যেটা কমানো হোক 1902 সালে। আর সেটা করতে গিয়ে এনাকে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হতে হয়েছিল। তাহলে বুঝতে পারছো। নেক্সট হচ্ছে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে 10 নম্বর। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে, করে ব্যক্তি চিহ্নিত করতে হবে। বিবৃতিটা দেখো দেয়া রয়েছে, এগুলো তোমাদের হচ্ছে এনডিএ সিডিএস ইউপিএসসির প্রশ্ন, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে বিবৃতিটা। ইংল্যান্ডে থাকার সময় তিনি ব্রিটিশ জনগণকে ভারতের শাসক হিসাবে তাদের দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করার চেষ্টা করেছিলেন। তিনি ব্রিটিশ রাজের অন্যায় ও অত্যাচারী শাসনের বিরোধিতাকে সমর্থন করার জন্য বক্তৃতা এবং প্রবন্ধ প্রকাশ করেছিলেন। 1867 সালে তিনি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করতে সাহায্য করেন, যার তিনি অবৈতনিক সেক্রেটারিও কিন্তু হয়েছিলেন এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে। তাহলে বুঝতে পারছো, একটু আগে তোমাদের আমি পড়িয়েছি, যারা ট্রিকটা ধরতে পারবে তারা আনসারটা করতে পারবে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে? এখান থেকে কিন্তু তোমরা আনসার পেয়ে যাবে, এত বড় ইনফরমেশনটা দেওয়া আছে, কিন্তু এর থেকে ট্রিকে তোমাদের আনসার এসে যাবে দাদাভাই নৌরোজি, কারণ ইনি হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। প্রশ্নটা বড় হতে পারে, কিন্তু তোমরা যদি একটুখানি ডিটেলসটা ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু তোমাদের আনসারে কোনো রকম প্রবলেম হবে না। এটা তোমাদের ইউপিএসসি প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাবে 11 নম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা বলা বাকি রাখে না, সবাই আনসার দিতে পারবে। এটা বোম্বেতে হয়েছিল, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। এটাও কিন্তু মনে রাখবে। 1885-তে এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটা হয়। ওকে, মনে পড়ছে কে সভাপতি ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল। 28 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত হয়েছিল। সবটাই আরেকবার বলে দিলাম তোমাদের। চলো পরবর্তী 12 নম্বর প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? দেখো এটা সকলেই তোমরা জানবে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত ছিল, আমরা প্রথমেই তোমাদের শুরুতেই বলেছিলাম, ও হিউম মানে অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। প্রত্যেকটা এক্সামে প্রশ্নটা এসে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটাকে বাংলায় বলা হয় ভারত সভা, এটা প্রতিষ্ঠা কে করেছিলেন? ওকে, অনেক সময় আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসতে ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন এইভাবে আসে, অনেক সময় প্রশ্ন আসে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন। অনেকে কনফিউজ হয়ে যায় এই বিষয়টা, অনেকে এই বিষয়টা জেনে রাখে না যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে কিন্তু ভারত সভা বলে। ওকে, পরীক্ষার সময় অনেকে এক্সাম হলে কিন্তু কনফিউজ হয়ে ভুল আনসার করে ফেলে, এটা কিন্তু একটু মাথায় রাখবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটাই হচ্ছে ভারত সভা, এটা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ভারত সভা কিন্তু 1876 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার জেনে রাখবে যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু দুজনে মিলে কিন্তু হচ্ছে
তোমার এইটা প্রতিষ্ঠা করেছিল ভারত সভাটা, মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা। এখানে যেহেতু অপশন অনুযায়ী রাইট আনসার হবে, অপশন একটাই আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তাই এটা আনসার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হচ্ছে। হয়তো পরবর্তী এক্সামে তোমরা দেখলে যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দেওয়া নেই, আনন্দমোহন বসু দেওয়া রয়েছে। আবার কোনো এক্সামে তোমরা দেখতে হবে দুটোই দেওয়া রয়েছে, তাই তোমাদের জেনে রাখতে হবে এটা দুজনে মিলে কিন্তু করেছিল 1876-এ। এবার আমরা জেনে নেব সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন, যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড। এটাও তোমাদের লুসিয়েন্টে নেই, এই এক্সট্রা ইনফরমেশনগুলো এগুলো তোমাদের জানাটা খুবই দরকার। দেখো, এই স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাষ্ট্রগুরু নামে পরিচিত। প্রশ্ন আসে যে রাষ্ট্রগুরু নামে পরিচিত কে? স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ব্রিটিশ শাসনামলে ভারতীয় জাতীয়তাবাদী নেতা ছিলেন এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং তিনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন নামে একটি জাতীয়তাবাদী সংগঠন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। বারবার এক্সামে প্রশ্ন এসে থাকে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেছিলেন। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠার সদস্য কিন্তু ইনি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এছাড়া আরও কিছু ইনফরমেশন তোমাদের জানতে হবে। খুব পরিচিত একটা প্রশ্ন বারবার এসে থাকে, বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইনি একজন কিন্তু নরমপন্থী নেতা ছিলেন, মানে মধ্যপন্থী নেতা। ইনি বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। এখান থেকে প্রশ্ন দেয় যে বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং সম্পাদক কে ছিলেন? এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন প্রতিষ্ঠাতা এবং সম্পাদক বেঙ্গলি পত্রিকার। নামটা ভালো করে মনে রাখবে। এই বেঙ্গলি পত্রিকায় ইনি ইলবার্ট বিলের সমালোচনা করেছিলেন। এই প্রশ্নটা দিয়ে থাকে, ইলবার্ট বিলের সমালোচনা করেছিলেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কোন পত্রিকায় করেছিলেন? বেঙ্গলি পত্রিকায় করেছিলেন। ওকে, তাই এত ইনফরমেশান তোমাদের একটা জায়গায় কালেক্ট করে এত সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিচ্ছি, আশা করি তোমাদের এক্সামে 100% তোমাদের হেল্পফুল হবে। আর ক্লাসটা অবশ্যই তোমরা একটু লাইক করে শেয়ার করে দিতে বলো না। তোমাদের লাইক এবং শেয়ারে আমি অনেকটা ইন্সপিরেশন হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। ওকে, অবশ্যই তোমরা একটু লাইক করে শেয়ার করো। ওকে, চলো পরবর্তী একটা ইনফরমেশান দেখে নেব। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম সরকারের অস্ত্র আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরোধিতা করেছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এনার একটি বিখ্যাত রচনা আছে যেটা জেনে রাখবে, এ নেশন ইন মেকিং। প্রশ্ন আসে এক্সামে, যে কটা দিয়েছি পুরো এক্সাম ওরিয়েন্টেড, পুরো জিস্ট তোমাদেরকে করাচ্ছি একটা জায়গায় কালেক্ট করে। এর থেকে ভালো ইনফরমেটিভ নোটস তোমরা আশা করি খুব কমই পাবে। নেক্সট হচ্ছে দেখো, ইনি 1895 এবং 1902 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট কিন্তু হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন দুবারও, 1895-তে একবার, 1902-এ একবার। ওকে, লাস্ট একটা ইনফরমেশন দেখে নাও, 1921 সালে ইনি নাইট উপাধি কিন্তু পেয়েছিলেন। এটাও থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে, এটাও কিন্তু জেনে রাখবে। ওকে, কত সালে নাইট উপাধি তিনি পেয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি? আশা করি ক্লিয়ার হলো। দেখো 14 নম্বর প্রশ্ন, দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? কে ছিলেন? দাদাভাই নৌরোজি ছিলেন হচ্ছেন জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি। ওকে, তাই এটা কবে হয়েছিল? 1886-তে হয়েছিল। কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল এই অধিবেশনটা। ওকে, অধিবেশনের লিস্ট আমি প্রথমেই তোমাদের করিয়ে দিয়েছি আমি। আর জেনে রাখবে, এই দাদাভাই নৌরোজি যেটা করলো, মানে দ্বিতীয় অধিবেশনটা, এই অধিবেশনটায় গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে? এই অধিবেশন সর্বপ্রথম ব্রিটিশ শাসনের সমালোচনা করা হয়েছিল। এই গুরুত্বটা জেনে রাখবে। আর একটা গুরুত্ব আছে, এই কংগ্রেসের অধিবেশনে প্রথম জনসাধারণকে কিন্তু যোগদানের অনুমতি দেওয়া হয়েছিল। এর আগে কিন্তু 1985-তে যেটা হলো, সেখানে জনসাধারণকে কিন্তু এন্ট্রি করা হয়নি, যোগদান করতে পারতো না। কিন্তু এই সেকেন্ড অধিবেশন থেকে 1886-তে যেটা হলো, সেখান থেকে কিন্তু জনসাধারণ যোগদান দিতে পারবে অধিবেশনগুলোতে। তাহলে বোঝা গেল, এই দুটো কিন্তু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব, 15 নম্বর। বঙ্গভঙ্গ কার্যকর হয় কত সালে? দেখো, তোমাদের শুধু সাল জানলে হবে না, ডেটটাও তোমাদের জেনে রাখতে হবে। 15ই অক্টোবর 1905-এ হচ্ছে তোমার বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে, নিম্নলিখিতদের মধ্যে কে জাতীয় আন্দোলনে মধ্যপন্থী হিসেবে পরিচিত ছিলেন না? দেখো, এরকম ধরনের প্রশ্ন একটু আগে আমি বলছিলাম যে আসবে। দেখো, এসে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে। ছিলেন না, 4টে অপশান দিয়েছে। তার মানে মধ্যপন্থী নেতা কারা ছিলেন জানলে তবে আনসার করতে পারবে। ওই জন্য প্রথমের 4টা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, যেটা প্রথম দিকে আমি দিয়ে রেখেছিলাম। বাল গঙ্গাধর তিলক, ইনি হচ্ছে ছিলেন না মধ্যপন্থী নেতাদের মধ্যে। ওকে, কেননা বাল গঙ্গাধর তিলক একজন চরমপন্থী নেতা ছিলেন। আর একটা জিনিস জেনে রাখবে, মধ্যপন্থী নেতাদের নাম আমি কিছু দিয়ে রেখেছি। এখানটায় অনেকগুলো নাম প্রথমে আমি দিয়ে রেখেছি, সবগুলো নামই কিন্তু মুখস্থ করবে। আমি তবু এখানে কিছু ইম্পর্টেন্ট নাম দিয়ে রেখেছি। ওকে, রাসবিহারী বোস, আর.সি. দত্ত, এম.জি. রানাডে, ফিরোজ শাহ মেহতা, এটা ফেরাজ হয়ে গেছে, এটা ফিরোজ হবে। ওকে, এটা ফিরোজ শাহ মেহতা, পি.আর. নাইডু, মদনমোহন মালভিয়া, পি. আনন্দ চাল্লু এবং হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। ওকে, ফুল ডিটেলস কারা ছিলেন আমি প্রথম দিকে করিয়ে দিয়েছি, ওটা অবশ্যই নোট করবে। চলো পরবর্তী 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কাগজগুলির মধ্যে কোনটি মূলত উদারপন্থীদের নীতির মুখের অংশ ছিল? 4টে অপশান দিয়েছে, রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, লিডার অর্থাৎ নেতা। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর, কংগ্রেসের মধ্যপন্থী নেতাদের পদ্ধতি কী ছিল? তোমাদের আমি বলছিলাম তাদের নীতি বা উদ্দেশ্য কী ছিল, প্রথম থেকে আমি করিয়ে রেখেছিলাম। লুসিয়েন কভার করেনি ওই জায়গাটা, আমি তোমাদের এক্সট্রা করে কভার করিয়ে দিয়েছি। দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। কংগ্রেসের মধ্যপন্থী নেতাদের পদ্ধতিটা কী ছিল? 4টে অপশান আছে, রাইট অ্যান্সার হবে সাংবিধানিক আইন। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর, প্রাক কংগ্রেস জাতীয়তাবাদী সাংগঠনিকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন কোনটা ছিল? প্রাক কংগ্রেস বলতে কোনটার কথা বলা হচ্ছে বলো তো? প্রথম দিকে আমি একটা চার্ট করিয়েছিলাম, এটা ছকের আকারে, যে বলেছিলাম জাতীয় কংগ্রেস 1885-তে গঠন হওয়ার আগেও কিন্তু জাতীয়তাবাদী সংগঠন হয়েছিল, একটা চার্ট দিয়েছিলাম, ওই চার্টটা থেকে প্রশ্ন দেখো, বুঝতে পারছো? যে তাই জন্য সেটাকে বলছে প্রাক কংগ্রেস। ওকে, তাই প্রাক কংগ্রেস জাতীয়তাবাদী সংগঠনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন কোনটা ছিল? চারটে অপশান আছে, রাইট অ্যান্সার হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কলকাতা। ওকে, অপশান ডি হয়ে যাবে তোমার হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই, 20 নম্বর। এবার বলছে নিম্নলিখিত সংস্থাগুলি সঠিক কালানুক্রমে সাজাতে হবে, মানে সঠিক কাল অনুযায়ী, মানে তোমার সাল অনুযায়ী কোনটা পরপর হয় সেই অনুযায়ী সাজাতে হবে। এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, 3, 4, 2, 1। মানে হচ্ছে তোমার প্রথমে ভারতীয় সমিতি এটা হবে, তারপর হবে ইন্ডিয়ান লীগ, তারপর হবে মাদ্রাজ মহাজন সভা, তারপর হবে বোম্বে অ্যাসোসিয়েশন। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন 21 নম্বর। কে বলেছেন কংগ্রেস তার পতনের দিকে ধাবিত হচ্ছে? ভারতে থাকাকালীন আমার সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা হলো শান্তিপূর্ণতে মৃত্যুতে সহায়তা করা। দেখো প্রথম দিকে আমি তোমাদের কিছু যে মতামত দিয়েছে সেই বিষয়ে আমি তোমাদের একটুখানি লুসিয়েন্টে ছিল তোমাদের কভার করেছিলাম, দেখো ডাইরেক্ট সেখান থেকে প্রশ্ন। তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো, যেগুলো আসে যে টপিকগুলো সেই টপিকগুলো লুসিয়েন্ট কভার করেছে, কিন্তু যেগুলো করেনি সেগুলো আমি তোমাদের কভার করে দিয়েছি। তাই ক্লাসটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারবে। তাই এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে লর্ড কার্জন করেছিল, অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। অবশ্যই সেই মতামতগুলো কিন্তু করে নিও, ওখান থেকে প্রশ্ন দিচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন? তোমাদের আমি প্রথমেই বলে এসেছিলাম যেরকম প্রশ্ন আছে, প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে বলো? বদরুদ্দিন তয়েবজি। ওকে, তোমার রাইট অ্যান্সার হবে অপশান এ, এটা তয়েবজি হবে। ওকে, এটা সিটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে। ওকে, সেটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে। ওকে, তাহলে বদরুদ্দিন তয়েবজি হচ্ছে, ইনি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন। আশা করি হয়েছে ক্লিয়ার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব, 23 নম্বর। ব্রিটিশ শাসনামলে ভারতের অর্থনৈতিক ড্রেন তত্ত্বের প্রবক্তা কে? অর্থনৈতিক ড্রেন তত্ত্বের প্রবক্তা কে? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা রাইট অ্যান্সার কী হবে? দাদাভাই নৌরোজি। ওকে, অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এই অর্থনৈতিক ড্রেন তত্ত্ব মানে এটাকে বাংলায় বলা হয় সম্পদের বহির্গমন তত্ত্ব। ওকে, সম্পদের বহির্গমন তত্ত্ব বলা হয়ে থাকে বাংলায়। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর। ব্রিটিশ হাউস অফ কমন্স নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী প্রথম ভারতীয় ছিলেন কে? তাহলে ব্রিটিশ হাউস অফ কমন্স নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী প্রথম ভারতীয় ছিলেন দাদাভাই নৌরোজি। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন দেখো। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন এমন একজন ব্যক্তিদের তালিকা নিচে দেওয়া হলো যেগুলোকে কালানুক্রমিকভাবে সাজাতে হবে। তাহলে বোঝো প্রশ্ন স্ট্যান্ডার্ড, এটা ইউপিএসসির প্রশ্ন। তোমাদের এইটা করতে গেলে তাহলে কী করতে হবে? যে প্রথম দিকে তোমাদের আমি বলছিলাম ইউপিএসসির পরীক্ষা বা ডাব্লিউবিসিএস মেন্সের মতো পরীক্ষা দিতে গেলে তোমাদের পর চার্ট কিন্তু মনে রাখতে হবে, কে করেছিল, কবে করেছিল, নাহলে কিন্তু এরকম ধরনের প্রশ্নে আনসার করা সম্ভব হবে না। কেননা দেখো বলেছে কি কালানুক্রমিক অনুযায়ী সাজাতে, অর্থাৎ সাল অনুযায়ী এই চারটে অপশান দিয়েছে, কে কোন সালে হয়েছে সেটা সাল অনুযায়ী তোমাকে সাজিয়ে ঠিক করে বলতে হবে। নিচে কোড দেওয়া রয়েছে, তাই এটা রাইট অ্যান্সার হবে অপশান সি। অপশান সি এ কী আছে? 1, মানে মহাত্মা গান্ধী হচ্ছে প্রথমে হয়েছিল। ওকে, তাহলে মহাত্মা গান্ধী, তারপর কে হয়েছিল? শ্রীমতী সরোজিনী নাইডু। এবার হচ্ছে তোমার জওহরলাল নেহরু হয়েছিল, তারপর জওহরলাল নেহরু হয়েছিল লাহোরে 1929-এ, আর বল্লভভাই প্যাটেল হচ্ছে তোমার লাস্ট হচ্ছে। তোমাদের ওইখানে চারটা দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ইনি হচ্ছে 1931-এ বল্লভভাই প্যাটেল, সরোজিনী নাইডু হচ্ছে তোমার 1925-এ হচ্ছে তোমার সরোজিনী নাইডু হয়েছিল কানপুর অধিবেশনে। জওহরলাল নেহরু হলো 1929-এ তোমার জওহরলাল নেহরু হলো। আর মহাত্মা গান্ধী কবে হলো? মহাত্মা গান্ধী হলো হচ্ছে বেলগাঁও অধিবেশনে 1924-এ। তাই এটা সাজালে অপশান সিটা হয়ে যাবে রাইট অ্যান্সার এই সাল অনুযায়ী। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, 26 নম্বর। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা সকলেই আনসার দিতে হবে, প্রথম অধিবেশন 1885-তে। তাহলে কে হয়েছিল? উমেশচন্দ্র ব্যানার্জি, মানে WC ব্যানার্জি। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর। নিম্নলিখিতদের মধ্যে কে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন অধিবেশনে উপস্থিত ছিলেন না? মানে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হচ্ছে সেই অধিবেশনে উপস্থিত ছিলেন না এই চারজনের মধ্যে কে? দাদাভাই নৌরোজি, বিচারপতি রানাডে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জি সুব্রমণিয়াম আইয়ার। রাইট আনসার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছে উপস্থিত ছিলেন না এই চারজনের মধ্যে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 28 নম্বর প্রশ্ন। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়া প্রথম ভারতীয়কে? দেখো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়া প্রথম ভারতীয়কে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। রাইট আনসার হবে দাদাভাই নৌরোজি। ওকে, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য ভারতীয় হিসাবে। অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 29 নম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা বলার আশা রাখে না, সকলেই দিতে পারবে। 1885-তে প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। কে করেছিল? অ্যালান অক্টাভিয়ান হিউ। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 30 নম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
তোমাদের আমি এটা বলে দিয়েছি প্রথম দিকে পড়ানোর সময়, ডেসক্রিপটিভ যখন পড়াচ্ছিলাম। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নেবে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। ডাফরিন সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে। ডাফরিন হচ্ছে 1884 থেকে 1888 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় পদে কিন্তু বহাল ছিলেন ডাফরিন, এটা জেনে রাখবে। 1884 সালের ডিসেম্বরে লর্ড রিপনের স্থলাভিষিক্ত হন এই লর্ড ডাফরিন। তার সময়ের অন্যতম সফল কূটনীতিক হিসাবে কিন্তু ছিলেন, একজন কূটনীতিবিদ ছিলেন কিন্তু এই লর্ড ডাফরিন। ওকে, নেক্সট জেনে রাখবে 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা ভারতের জাতীয় কংগ্রেসের ভিত্তি স্থাপন হচ্ছে এবং 1885 সালে তৃতীয় অ্যাংলো বার্মিজ যে যুদ্ধটা হয়েছিল সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এনার সময়তেই ঘটেছিল লর্ড ডাফরিন। ওকে, তাহলে এটা কিন্তু জেনে রাখবে। তাহলে প্রশ্ন যদি আসে যে ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল 1885-তে, তখন কে ছিল ভারতের ভাইসরয়, বলতে হবে লর্ড ডাফরিন ছিল। এবং আরেকটা জিনিস জেনে রাখবে, অ্যাংলো বার্মিজ যে যুদ্ধটা হয়েছিল সেই সময় কে ছিল ভাইসরয়, লর্ড ডাফরিন ছিল। দুই জায়গা থেকেই প্রশ্ন আসে। তৃতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধের ফলে উচ্চ বার্মা সংযুক্ত হয়েছিল, ফলস্বরূপ তাদের মেয়াদ বার্মার একটি স্বাধীন চুক্তি হিসাবে চূড়ান্ত বিলুপ্তি কিন্তু দেখিয়েছিল, এটা জেনে রাখবে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমাদের দিয়ে রেখেছি লর্ড কার্জন 1899 থেকে 1905 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেছেন, এটা জেনে রাখবে। লর্ড কার্জনের পদত্যাগের পর লর্ড মিন্টো 1905 থেকে 1910 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন। এগুলো খুব ইম্পর্টেন্ট, এক্সাম এখান থেকে প্রশ্ন আসে বারবার। এবার দেখো লর্ড রিপন 1880 থেকে 1884 পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন যখন ইলবার্ট বিল আইন প্রবর্তিত হয়। তাহলে প্রশ্ন আসে যে ইলবার্ট বিল যখন প্রবর্তিত হয় সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, লর্ড রিপন ছিলেন। এবার দেখো লর্ড আরউইন সম্পর্কে। লর্ড আরউইন হচ্ছে 1926 থেকে 1931 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তার অধীনে ভারতে বড় ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছিল, তিনটে দিয়ে রেখেছি। 1828 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল, সেই সময় হচ্ছে ভারতের ভাইসরয় ছিল হচ্ছে লর্ড আরউইন। ডান্ডি ঘটনা, ডান্ডি অভিযান যেটা হয়েছিল 1930-এ, সেই সময় হচ্ছে তোমার ভারতের ভাইসরয় ছিল লর্ড আরউইন। আর 1930 সালে আইন অমান্য আন্দোলন যেটা হয়েছিল সেই সময়ও তোমার ভারতের ভাইসরয় ছিল লর্ড আরউইন। তাই খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো থেকে প্রশ্ন বারবার আসে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। লুসিয়েন্টের কে ভারতীয় জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ হতে চেয়েছিল, এটা বলতে হবে। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের সেফটি ভালভ হতে চেয়েছিল কে, অ্যালান অক্টাভিয়ান হিউম, এ ও হিউম। অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের অ্যালান অক্টাভিয়ান হিউম সম্পর্কে আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি, এটা তোমরা একটু নোট করবে। অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়ে থাকে 1892 থেকে 1912 পর্যন্ত সময়কালটা। হিউমকে সিমলার সন্ন্যাসীও কিন্তু বলা হয়ে থাকে, এটাও জেনে রাখবে। যারা বিসিএস বা ইউপিএসসি এক্সামগুলো দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যালান অক্টাভিয়ান হিউম ইম্পেরিয়াল সিভিল সার্ভিসের জন্য কাজ করেছিল, এটা জেনে রাখবে। আর যা পরে ভারতীয় সিভিল সার্ভিস নামকরণ করা হয়। তাহলে প্রথমে ভারতীয় সিভিল সার্ভিস নাম ছিল না, প্রথমে ইম্পেরিয়াল সিভিল সার্ভিস ছিল। ওকে, সেটা পরবর্তীতে নাম চেঞ্জ করে ভারতীয় সিভিল সার্ভিস করা হয়েছে, যেটা আমরা এখন ইউপিএসসির এক্সাম বলে চিনে থাকি, সিভিল সার্ভিস এক্সাম। হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন, এটা জেনে রাখবে। তিনি একজন পক্ষীবিদও কিন্তু ছিলেন এর পাশাপাশি। অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি ভারতীয় পক্ষীবিদ্যার জনকও হচ্ছে পরিচিত ছিল, এ হচ্ছে এ ও হিউম। হিউম কেন কংগ্রেস গঠন করেন তার কারণটা কি কিন্তু জেনে রাখবে। অবসরপ্রাপ্ত ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছিলেন হচ্ছেন এই হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। এবং অ্যালান অক্টাভিয়ান হিউম শিক্ষিত ভারতীয়দের মধ্যে নাগরিক ও রাজনৈতিক আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। যে ভারতীয় যে নাগরিক যারা আছে তাদের মধ্যে একটা রাজনৈতিক আলোচনা করার জন্য তো একটা জায়গা দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার, সেইটা যাতে ঠিকভাবে তারা বুঝতে পারে, সেই প্ল্যাটফর্মে আলোচনা করতে পারে, তার জন্য এই অ্যালান অক্টাভিয়ান হিউম হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, যেখানে একটা সভা ডাকা হবে, সেখানে মিটিংয়ে সমস্ত কিছু তাদের বক্তব্য পেশ করা হবে, সেটা সরকারের কাছে পাঠানো হবে। এই বিষয়ের জন্য অ্যালান অক্টাভিয়ান হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। এই কারণটা জেনে রাখবে, এক্সামে এই টপিক থেকে প্রশ্ন আসে। পরবর্তী লুসিয়েন্টের প্রশ্নে চলে যাব। নিচের মধ্যে কে মধ্যপন্থী ছিলেন না, তাহলে মধ্যপন্থী ছিলেন না কে, তাহলে চারটে অপশনের মধ্যে রাইট আনসার হবে বিপিন চন্দ্র পাল। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখো 33 নম্বর। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়, একটু আগে আমরা পড়ে এসেছিলাম ডেসক্রিপটিভ পড়ার সময়। ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় 1887-তে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কে, মানে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, এটা খুবই আসে প্রত্যেকটা এক্সামে। রাইট আনসার হবে দাদাভাই নৌরুচিকে বলা হয়। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 35 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের এটা ইউপিএসসির প্রশ্ন, তোমাদের কিছু দাবি এবং কারণ দিয়েছে। দাবিটা বলছে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের মৌলিক দুর্বলতা এবং সংকীর্ণ সামাজিক ভিত্তির মধ্যে নিহত ছিল। কারণটা দেখাচ্ছে একটি যোগদানের সাথে সামাজিক এবং গোষ্ঠীগুলির সংকীর্ণ স্বার্থের জন্য লড়াই করেছিল। দিয়ে এবার তোমাদের চারটে অপশান দিয়েছে, এ এবং আর। এ বলতে তোমার দাবিকে বোঝাচ্ছে, ওকে, আর আর বলতে কারণকে বোঝাচ্ছে, মানে রিজন। ওকে, সেটাকে শর্টে এ আর বলছে। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 2 নম্বর অপশান বলছে এ এবং আর উভয় সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়।
অপশান সি বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা, অপশান ডি বলছে এ মিথ্যা কিন্তু আর সত্য। রাইট অ্যান্সার হবে অপশান এ এবং আর উভয়ই সত্য। ওকে, বোঝা যাচ্ছে। এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, মানে আর যে কারণটা যে দেখাচ্ছে, মানে কারণটা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু এই দাবি অনুযায়ী ঠিকঠাকই কারণ। ওকে, তাই এটা হয়ে যাবে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো 36 নম্বর। মাদাম ভিকাজি কামা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। দেখো তোমাদের কিছু পার্সেন্টের আমি ডিটেলস দিচ্ছিলাম একটু আগে, ওই জায়গাগুলো কেন দিচ্ছিলাম দেখো, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, তখন কিন্তু তোমরা করতে পারবে না। এই মাদাম ভিকাজি কামা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি দিয়েছে 3টে, এর মধ্যে কোনটা সঠিক সেটা বলতে হবে। এর মধ্যে সঠিক কোনটা? অনলি 3। কোন অপশানে আছে? অপশান ডিতে, মানে মাদাম কামা পার্সিতে জন্মগ্রহণ করেছিলেন, এইটা সঠিক। এই 1 নম্বর আর 2 নম্বর বিবৃতিটা সঠিক নয়। ওকে, অপশান তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 37 নম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন এবং ভারতের সেক্রেটারি অফ স্টেটের কাউন্সিল পদ গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, জি কে গোখলে বলা হয় যেটাকে, সঠিক অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরীক্ষার সময় দেখবে তোমরা গোপাল কৃষ্ণ গোখলে লেখা থাকে না, অনেক সময় জি কে গোখলে লেখা থাকে, আবার মহাদেব গোবিন্দ রানাডে লেখা থাকে না, লেখা থাকে এম জি রানাডে। তাই এইগুলো কিন্তু ফুল ফর্মগুলো জেনে রাখবে, যেমন এ ও হিউম, এটার পুরো নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। এই ফুল ফর্মগুলো তোমাদের আমি দিয়ে রেখেছি, ওই জন্য এগুলো কিন্তু একটু জেনে রাখবে, কাজে দেবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 38 নম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। 1885-তে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 39 নম্বর প্রশ্ন দেখো। রাজাদের তৈরি করা হয় জনসাধারণের জন্য, রাজার জন্য জনসাধারণ তৈরি হয় না। জাতীয় আন্দোলনের সময় নিচের কে এই বক্তব্যটা দিয়েছিলেন? বক্তব্যটা খুবই সুন্দর, তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। তাই রাজাদের তৈরি করা হয় জনসাধারণের জন্য, কিন্তু রাজার জন্য জনসাধারণ তৈরি করা হয় না। ওকে, তাই এটা দিয়েছিল বক্তব্যটা দাদাভাই নৌরোজি। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এবার দেখে নাও দাদাভাই নৌরোজি সম্পর্কে একটা ইনফরমেশান, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট। লুসিয়েন্টে এই ইনফরমেশানটা নেই, আমি এক্সট্রা করে দিয়ে রেখেছি, এক্সট্রা ইনফরমেশানগুলো নোট করো। দাদাভাই নৌরোজি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত, ভারতের আনুষ্ঠানিক রাষ্ট্রদূত নামেও কিন্তু পরিচিত। এখান থেকে প্রশ্ন দেয়, দাদাভাই নৌরোজিকে 6 দশক ধরে ভারতীয় জাতীয় আন্দোলনের তার তৎপরতার কারণে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। তাহলে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কেন বলা হয়? দাদাভাই নৌরোজি 6 দশক ধরে ভারতীয় জাতীয় আন্দোলনের সাথে যুক্ত আছে, তাই তাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। দাদাভাই নৌরোজির জন্ম কোথায় হয়েছিল? বোম্বেতে। দাদাভাই নৌরোজি ব্রেন ড্রেন থিওরির কিন্তু স্রষ্টা, এটা কিন্তু জেনে রাখবে, একটু আগে আমরা পড়ে এলাম, এখান থেকে প্রশ্ন কিন্তু এসেছে। ব্রেন ড্রেন থিওরিকে বাংলায় বলা হয় সম্পদের বহির্গমন তত্ত্ব। ওকে, চলো নেক্সট একটা ইনফরমেশন দেখো। দাদাভাই নৌরোজি ড্রেন থিওরি মানে সম্পদের বহির্গমন তত্ত্ব যেটা আছে, এর মূল প্রবক্তাদের মধ্যে কিন্তু একজন ছিলেন এই দাদাভাই নৌরোজি। তিনি তার 1901 সালের বই আছে দুটো, ভারতের দারিদ্র এবং আন ব্রিটিশ রুল, এই দুটো বইয়ে কিন্তু এই ব্রেন ড্রেন থিওরি মানে সম্পদের বহির্গমন তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করেছেন। এই দুটো জায়গা থেকে একদম প্রশ্ন কিন্তু এসেই থাকে এক্সামে। এই ভারতের দারিদ্রতা এবং আন ব্রিটিশ রুল, এই দুটো যে বই আছে দাদাভাই নৌরোজির, এই বইতে কিন্তু সম্পদের বহির্গমন তত্ত্ব মানে ব্রেন ড্রেন থিওরি কিন্তু ব্যাখ্যা করেছে। আর এই দুটো বই প্রকাশ পেয়েছিল 1901-তে। আরেকটা ইনফরমেশন দেখো, দাদাভাই নৌরোজি 1866 সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, এটাও ইম্পর্টেন্ট। চলো পরবর্তী 40 নম্বর প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দমঠ এটি কোন থিমের ওপর ভিত্তি করে রচনা করা হয়েছিল বলো? এই প্রশ্নটা বারবার আসে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, তোমাদের আমি কভার করে দিচ্ছি। আগে এই আনসারটা বলো যে আনন্দমঠ যে উপন্যাসটা ছিল কোন থিমের ওপর ভিত্তি করে লেখা হয়েছিল? এটা সন্ন্যাসী বিদ্রোহের ওপর ভিত্তি করে লেখা হয়েছিল। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে বুঝতে পারলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিখ্যাত উপন্যাস আনন্দমঠ সেটা কত সালে লেখা হয়েছিল? বারবার প্রশ্ন দেয়, ওয়েস্টবেঙ্গল পুলিশও এখান থেকে প্রশ্ন এসেছে। 1882 সালে লেখা হয়েছিল। বাংলা ভাষায় উপন্যাস আনন্দমঠের লেখক ওকে কে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বোঝা গেল। এবার আমরা জেনে নেব সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে। সন্ন্যাসী বিদ্রোহ বা ফকির বিদ্রোহ হলো অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ভারতের বাংলায় সন্ন্যাসী ও ফকিরদের কার্যকলাপ, যা মজনু শাহ ফকির এবং পণ্ডিত ভবানীচরণ পাঠকের নেতৃত্বে জলপাইগুড়ি, মুর্শিদাবাদ এবং বৈকুণ্ঠপুর বনের আশপাশে কিন্তু সংগঠিত ছিল সন্ন্যাসী বিদ্রোহ। ওকে, তাই এটা কিন্তু জেনে রাখবে কোথায় সংগঠিত হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল। সন্ন্যাসী বিদ্রোহ শুরু করেছিলেন কে সেটা জেনে রাখবে। ভবানী পাঠককে হত্যার পর দেবী চৌধুরানী সন্ন্যাসীদের নেতৃত্ব কিন্তু দিয়েছিল এই সন্ন্যাসী বিদ্রোহ করার জন্য। বিদ্রোহের তাৎক্ষণিক কারণটা কি ছিল? পবিত্র স্থান পরিদর্শনের উপর ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা। কোনো পবিত্র স্থানে প্রবেশ করতে গেলে ব্রিটিশরা নিষেধাজ্ঞা দিচ্ছে, ঢুকতে দেবে না। তাই এইটার উপর ভিত্তি করে কিন্তু বিদ্রোহটা মেনলি সন্ন্যাসী বিদ্রোহটা হয়েছিল। 1771 সালে ওয়ারেন হেস্টিংয়ের নির্দেশে 150 জন নিরস্ত্র সন্ন্যাসীকে কিন্তু হত্যা করা হয়েছিল 1971-এ। কে তোমার আদেশ দিয়েছিল হত্যা করার জন্য? ওয়ারেন হেস্টিং। সন্ন্যাসী বিদ্রোহে প্রায় 50 বছর ধরে চলেছিল সন্ন্যাসী বিদ্রোহটা। শুধুমাত্র 1820 সালে সম্পূর্ণরূপে কিন্তু দমন করা হয়েছিল এই সন্ন্যাসী বিদ্রোহটা।
1882 সালে লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ যে উপন্যাসটা ছিল সেখানে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে কিন্তু রচিত হয়েছিল। তাহলে তোমাদের বোঝা গেল। তাহলে আজকে তোমাদের এই 40টা প্রশ্ন ছিল শর্ট প্রশ্ন লুসিয়েন্টের অবজেক্টিভে, এবং ডেসক্রিপটিভটা প্রথমে করালাম এবং এক্সট্রা ইনফরমেশান দিলাম। তোমাদের ক্লাসটা একদম কমপ্লিট কভার করলাম। তোমাদের এই ফ্রিডম স্ট্রাগলের হচ্ছে সেকেন্ড পার্টটা, মানে তোমাদের মধ্যপন্থী যে পর্যায়টা ছিল সেটা তোমাদের কভার করালাম। নেক্সট দিনকে তোমাদের ফ্রিডম স্ট্রাগলের চরমপন্থী পর্যায়টা করাবো। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমাদের সেটা জানাবে কমেন্ট করে। আর ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করো, কেননা তোমরা লাইক শেয়ার করলে তবে আমি তোমাদের নেক্সট ক্লাসগুলো নিয়ে আসবো। ওকে, তোমাদের লাইক এবং শেয়ারটা খুবই প্রয়োজন। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।